আসসালামু আলাইকুম। ডিএমসি স্টেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার হচ্ছে যে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো চলে আসছি আজকে তোমাদের মাঝে আবারও। আগে একটু দেখে নিই যে আসসালামু আলাইকুম। ডিএমসি স্টেশনের পক্ষ থেকে সব কিছু কি শোনা যাচ্ছে কিনা সেটা আমরা আগে একটু চেক করে নিই। তো তোমরা হচ্ছে যে কমেন্টে জানাও যে তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পারতেছো কিনা, তারপরে হচ্ছে তোমরা ভিডিওটা ঠিকমতো দেখতে পারছো কিনা এটা আগে একটু কমেন্টে জানাও। আমরা তারপরে হচ্ছে যে শুরু করব। আমরা ঠিক ধরো হচ্ছে যে 5-6 মিনিট পরে আমরা শুরু করব। কেবল হচ্ছে যে লাইভে আসছি, আগে মানুষজন হচ্ছে যে আসুক, ঠিক আছে? মানুষজন আসুক, তারপরে হচ্ছে যে আমরা শুরু করব। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমি জানি যে সকালবেলা হচ্ছে যে মানুষজন অনেক কম হবে, কারণ ভোরবেলা হচ্ছে যে মানুষজন আসলে উঠতে চায় না। অনেক অনেক কষ্ট মানুষজনের হচ্ছে যে সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে হচ্ছে যে অনেক কষ্ট লাগে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো কষ্ট হইলেও আসলে উঠতে হবে, কারণ আমি তোমাদেরকে সবসময় বলছি যে আমাদের এই ক্লাসটা হচ্ছে যে তোমাদের শুধুমাত্র মানে পড়ানো তা কিন্তু না, এই ক্লাসটা হচ্ছে তোমাদের অভ্যাস গঠনেরও একটা টাইম। সামনে অ্যাডমিশন আসতেছে, তোমরা এইচএসসি দিবা, সামনে কলেজে পড়তেছো অলরেডি। তো তোমরা তো জানোই অলরেডি যে আসলে কলেজে পড়ার চাপ কিন্তু অনেক বেশি। আর দেখা যায় যে সকাল সকাল যদি একটা উঠার অভ্যাস না করতে পারো, তোমরা দেখা যাবে যে জীবন যুদ্ধ অনেক পিছিয়ে যাবা, ঠিক আছে? কারণ সকালে যদি উঠতে পারো, তোমরা একটু চিন্তা করো যে আমার সাথে সাথে যদি একটা সপ্তাহ যদি একটু কষ্ট করে হচ্ছে যে সকালে উঠতে পারো, কত বেনিফিট। তুমি সকালে উঠে ক্লাসটা করে ফেললে আমার সাথে লাইভে, করার পরে তুমি সারাদিন কিন্তু টাইম পাচ্ছ সেটা পড়ার জন্য। ক্লাসের পরে তুমি একটু রেস্ট নিয়ে নাস্তা করে হচ্ছে তুমি পড়তে বসলা, পড়তে বসে তুমি সেই জিনিসটার একটা সুন্দর নোট তৈরি করে ফেললা, আবার নোট তৈরি করার পরে তুমি সেটা আবার রিভিশন দিলে, সারাদিন তুমি টাইম পাচ্ছ। নর্মালি চিন্তা করো যে আমরা নর্মালি ঘুম থেকে উঠি কখন? বন্ধের দিনে ঘুম থেকে উঠি ধরো হচ্ছে যে 9টা, 10টা, 11টা, উঠে পড়তে পড়তে 12টা, 1টা বেজে যায়, তাই না? বা 11টা, 12টা বাজে। আর 11টা, 12টায় দেখা যায় একটু পরে হচ্ছে যে আবার আজান দেয়, খাওয়া দাওয়া আছে, অনেক কিছুর জন্য আমরা পরবর্তীতে কিন্তু পড়াশোনার টাইমটা অনেক কম পাই। বাট তুমি সেই জায়গাটায় নিজেকে ইমাজিন করো যে তুমি প্রত্যেক দিন ভোর 5টায় উঠতেছো বা 4:30টায় বা 5টার দিকে উঠতেছো। উঠলে তুমি চিন্তা করো যে তোমার কি পরিমাণ হচ্ছে যে বেনিফিট, ঠিক আছে? দাঁড়াও, এই কথাগুলো আমরা আরও বলবো। সবাই আগে একটু ভিডিওগুলো হচ্ছে যে শেয়ার করো, যত পারো হচ্ছে যে ধুমায়া শেয়ার করো, ঠিক আছে? এই যে আমি ফোন হাতে নিছি, একটু কষ্ট করে হচ্ছে যে তোমরাও শেয়ার করো, বুঝছো? এই যে এত কষ্ট করতেছি, বিশেষ করে এই লেকচারগুলো বানাইতে বা এই কাজগুলো করতে আসলে অনেক কষ্ট হয়। তো তোমাদের জন্য করতেছি, শুধু একটা জিনিসই চাই যে এই ক্লাসগুলোকে হচ্ছে তোমরা সব জায়গাতে ছড়িয়ে দাও। যার যত বন্ধু বান্ধবী আছে সবার সাথে হচ্ছে শেয়ার করো, ফেসবুক আইডি দিয়ে হচ্ছে যে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো, তারপরে টেলিগ্রাম চ্যানেল থাকলে সেখানে শেয়ার করো, বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করো। একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করে দাও, কারণ কি আমাদের এই ফ্রি ক্লাসগুলো কিন্তু একবারে হাইস্ট কোয়ালিটি মেনটেন করে আমরা ক্লাস নিই। তোমরা একটু পরেই দেখবা যে কী ধরনের হচ্ছে যে ক্লাস, তোমরা নিজেরাই আজকে ক্লাস করলে বুঝতে পারবে, আর বলা লাগবে না। তো আমি চাই যে এই ক্লাসগুলো একটু ছড়ায় দাও, কারণ দিন শেষে কি দেখো, দিন শেষে হচ্ছে যে আমরা সবাই কিন্তু কি করি, আমাদের সবারই আসলে মোটিভেশন লাগে, ঠিক আছে? প্লাস এই যে আমি যে এত কিছু যে ফ্রিতে দিচ্ছি, বাট তোমাদেরকে আজকে একটা মজার জিনিস বলি। একটু পরে যে লেকচারগুলো দেখবা, সেই লেকচারগুলো কিন্তু ফ্রি না। সেই লেকচারগুলো বানাইতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, টাইপারদের দিয়ে হচ্ছে টাইপ করাইতে হয়েছে, এবং সেই লেকচারগুলো ডিজাইন করার জন্য কিন্তু অনেক টাকা লাগছে, লাখ লাখ কিন্তু টাকা চলে গেছে। তারপরে তোমাদের জন্য যে স্টুডিও সেট আপ করছি যাতে একবারে খুব সুন্দর করে হচ্ছে ক্লাস নিতে পারি, এর জন্য কিন্তু অনেক খরচ হয়ে গেছে, তাই না? তারপরেও কিন্তু আমি তোমাদেরকে সব কিছুই কিন্তু ফ্রিতেই দিতে চাচ্ছি। শুধু একটা জিনিসই চাই যে তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ খুব বেশি মানুষের কাছে যদি তোমরা পৌঁছাও, তাহলে দেখা যাবে যে আমি তোমাদের জন্য আরও অনেক কিছু হচ্ছে নিয়ে আসবো, ঠিক আছে? আর এখন সত্যি কথা হচ্ছে আমি তো আর বিল গেটস না, তাই না? আমারও একটা লিমিটেড রিসোর্স আছে। তো তোমরা যদি অনেক ছড়িয়ে দাও, আস্তে আস্তে এই জিনিসগুলোর মাধ্যমে আমি হচ্ছে যে আরও অনেক কিছু তোমাদেরকে দিতে পারবো। আর তোমরা যদি হচ্ছে যে কম শেয়ার করো, কম ছড়াও, একটা সময় দেখা যাবে যে আমার নিজের পকেট টান দিলে কিন্তু আসলে আমি আর দিতে পারতেছি না, তাই না? এই লেকচারগুলো টাইপ করতেও কিন্তু অনেক খরচ লাগতেছে, মেনটেন করার জন্য অনেক কিছুই লাগতেছে। তো একটু কষ্ট করে শেয়ার করে দাও, কারণ তোমরাই তো চাও যে এরকম আমরা যাতে আরও অনেক অসাধারণ অসাধারণ সব কন্টেন্ট নিয়ে আসি, তাই না? একটু শেয়ার করো। আমি হচ্ছে গ্রুপে শেয়ার করলাম, আমার ফেসবুক আইডিতে একটু শেয়ার করলাম, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করলাম। এখন আসা হচ্ছে যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে হচ্ছে যে একটু কষ্ট করে শেয়ার করে দিই। ওকে, আজকে শুরু করব। তার আগে আমি একটু শেয়ার করার প্রয়োজনীয়তাটা তোমাদেরকে বুঝাচ্ছি যে আসলে এই ক্লাসগুলো অনেক কষ্ট
কষ্ট করে আসলে ক্লাস নেওয়া হয়, অনেক পরিশ্রম আছে, অনেক খরচপাতির ব্যাপার আছে, তোমরা একটু যদি শেয়ার না করো আসলে দেখা যায় কি যে আমাদের উৎসাহটা একটা ভাটা পড়ে, বুঝছো? তো এই কারণে আসলে সত্যি কথা হচ্ছে যে তোমরা একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করো। তো ওকে, তো যেটা বলতেছিলাম যে সকাল ওঠার বেনিফিট কি, শুনো আমি শুধু তোমাদেরকে হচ্ছে যে পড়াতে চাচ্ছি এরকম কিন্তু না, আমি চাচ্ছি যে আমার সাথে সাথে তোমরা তোমাদের হচ্ছে যে লাইফটাকেও একটা মডিফিকেশনের মাধ্যমে নিয়ে আসো। কারণ তোমরা চিন্তা করো, তোমরা যদি সকালে উঠো তোমাদের একে তো হচ্ছে একটা স্বাস্থ্যকর অভ্যাস তৈরি হবে, তাহলে সকাল সকাল ঘুমানোর অভ্যাস তৈরি হবে, তাহলে শুধু শুধু হচ্ছে যে রাত জেগে অযথা হচ্ছে ফোনের পিছনে সময় নষ্ট হবে না। আবার সকাল উঠলে হচ্ছে নামাজ পড়তে পারতেছো, ভোরবেলা উঠে একটু ফ্রেশ মাইন্ডে, আর ভোরবেলা কিন্তু মাইন্ড সবচেয়ে ফ্রেশ থাকে, তাহলে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করতে পারতেছো, পড়াশোনা করার পরে তুমি সারাদিন টাইম পাচ্ছ, প্রচুর টাইম, কিন্তু সকাল উঠলে কিন্তু প্রচুর টাইম, তখন মনে হবে যে 24 ঘন্টা, কেন মানে মনে হবে যে একদিন মনে হয় 48 ঘন্টা, এরকম বহুত টাইম মনে হবে। সকালবেলা পড়তে পারতেছো, দুপুরে তুমি চাইলে একটু ঘুমাইতেও পারো, চাইলে 1-2 ঘন্টা, আবার সন্ধ্যা থেকে পড়তে পারতেছো, তুমি নিজেই দেখবা যে তোমার পড়াশোনাটাই অন্যরকম হয়ে গেছে। আর এই সময়টাই ভাই একটু পরিশ্রম করা, লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে তো ভাই একটু পরিশ্রম করতেই হয়, তাই না? এইচএসসিতে ভালো করা, তারপরে হচ্ছে যে অ্যাডমিশনে ভালো করা, এটা তো আর আসলে মানে এত সহজ কিছু না, এত সহজ যদি হইতো তাহলে তো সবাই ভালো করতো, তাই না? পাশের বাড়ির ধরো হচ্ছে যে কি বলে, পাশের বাড়ির ধরো হচ্ছে যে হাবলু, ও কিন্তু ভালো করতো, তাই না? কিন্তু কেন করে না? কারণ এটার একটা পরিশ্রমের ব্যাপার আছে, একটা ডেডিকেশনের ব্যাপার আছে। যারা হচ্ছে এই ডেডিকেশনটা দেখাইতে পারে তারাই হচ্ছে পরীক্ষাগুলোতে ভালো করে, অ্যাডমিশনে ভালো করে, ভালো ভালো জায়গায় চান্স পায়। এই জন্য মানুষও তাদেরকে এত মাথায় নিয়ে রাখে, কারণ জিনিসটা কঠিন বলি, তাই না? কঠিন প্লাস হচ্ছে যে সবাই পারে না দেখেই কিন্তু এত মূল্য আসলে। যদি এত সহজ হইতো যে সারাদিন ঘুমায়া 10টা-11টার দিকে উঠা কোনো মতে হচ্ছে যে চোখ মুখ ধুইয়া আধা ঘন্টা মানে বইটা খুইলা আবার একটু পরে হচ্ছে যে গুসুল টুসুল করে নামাজ পড়ে ধরো কথার কথা দুপুরে একটু ঘুমায় গেলা, বিকালের দিকে একটু আড্ডা দিলা, তারপর হচ্ছে যে সন্ধ্যার সময় পড়তে বসলা না, 8টা-9টার সময় একটু 1-2 ঘন্টা পড়লা সারাদিন, তারপরে আবার ফোনে কি করলা, মেসেঞ্জারে গেলা, ইনস্টাগ্রাম চেক করতেছো, তারপর হচ্ছে যে ইউটিউবে মনে করো যে ফানি ভিডিও দেখতেছো, মজার মজার ভিডিও দেখতেছো, এইভাবে দেখে তো আসলে হয় না, তাই না? জিনিসটা তো একটু কঠিন। এই কঠিন দেখেই তুই যেটা বলতেছিলাম যে পাশের বাড়ির ধরো হাবলু, ও কিন্তু পারবে না, পারলে কিন্তু তুমিই পারবা, তুই একটু কষ্ট করো, সময়টাই তো ভাই কষ্ট করার, তাই না? কারণ এখন কষ্ট করতে না পারলে একটা সময় কিন্তু আর পারবা না। তোমাদের এখন যে ইয়াং এজ, তোমাদের যে এখন মনে করো যে যৌবন আছে বা যেই শক্তি সামর্থ্য আছে, বিশেষ করো এখন তোমরা ধরো 18-19 বছর, তোমরা মোটামুটি 27-28 বছর পর্যন্ত কম বেশি এরকম খাটতে পারবা, বা সর্বোচ্চ 30। এরপরে দেখবা যে চাইলেও তুমি আর এই পরিশ্রম কখনো করতে পারবে না। সো মানুষ কি করে যে 30 বছরের পরে সে এর আগে যে ছাত্র জীবনে যে পরিশ্রম করে তার উপর ভিত্তি করে সে একটা ফাউন্ডেশন করে সেই জিনিসটা দিয়ে কিন্তু সারা জীবন চলতে চায়। যেমন ধরো আমার বয়স হচ্ছে 23-24 হয়ে গেছে, বড় জোর আমি আর 3-4 বছরের পর্যন্ত হাইস্ট পরিশ্রম করতে পারবো, সত্যি কথা, বা বড় জোর 30 পর্যন্ত করতে পারবো। এরপরে আসলে আমার শরীরও ছেড়ে দিবে। যেমন ধরো এখন আমি সারা রাত জাগার পরও কিন্তু আমি সকালে উঠে খুব ভালো একটা পারফরমেন্স উপহার দিতে পারি, ঠিক আছে, বা ক্লাস করতে পারি, আমার এখনো গায়ে লাগতেছে না, কিন্তু এটা 2-3 বছর পর গায়ে লাগবে। দেখা যাবে যে সারা রাত জাগলে আমি আর পরের দিন উঠতে পারতেছি না, অলস হয়ে গেছি, ঘুম ধরতেছে, কারণ আসলে বয়সের কারণে হচ্ছে শরীর ছেড়ে দেয়। সো পরিশ্রম করার সময়টা হচ্ছে এখনই, এখন যত পারো পরিশ্রম করো, দেখবা যে ইনশাল্লাহ আস্তে আস্তে যখন একটু ম্যাচুরড হবা তখন আর এত খাটা লাগবে না, বুঝছো? আর এখন যদি কম পরিশ্রম করো তো একটা সময় দেখবা যে খুব কষ্ট লাগবে, অনেক কান্না আসবে তখন, যে এখন তো শরীরটাও পারতেছে না। আগে কত সুন্দর সারা রাত জেগেও সারাদিন ক্লাস করতাম, কত ভালো কাজ করতে পারতাম, আর এখন হচ্ছে যে একটু রাত্রে 2-3 ঘন্টা জাগলে পরের দিন ঘুম ধরে, পড়তে পারতেছি না, পরিশ্রম করতে পারতেছি না, বা জবে গেলে চাকরি করতে গেলে দেখবা যে পারফরমেন্স ভালো হচ্ছে না, কারণ এখন আর শরীরটা আগের মতো নাই। এটা একটা সময় ফিল করবা। এই জন্য এখন থেকেই যা পারো একটু কষ্ট করো, ঠিক আছে? অভ্যাসটা গড়ে তুলো, কষ্ট করো। লাইফে ভালো কিছু অর্জনের জন্য আসলে কষ্ট করতে হয়। ওই যে যেটা বলতেছিলাম বারবার, হাবলু না, যে ইজি হলো তো ভাই পাশের বাড়ির হাবলুও তো সব কিছুই পারতো, ঢাকা মেডিকেলে চান্স পাইতো, বুয়েটে চান্স পাইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতো, বা এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করতো, বা ধরো হচ্ছে হার্ভার্ডে পড়তো, এমআইটিতে পড়তো, অক্সফোর্ডে পড়তো, তাই না? ব্যাপারটা তো এরকম, যদি সহজ হতো তাহলে তো সবাই পারতো। কঠিন বলে তো আলটিমেটলি হচ্ছে যে তুমি পারবা, বাকিরা কিন্তু পারবে না, এবং সেটা হচ্ছে যে পুরোপুরি তোমার উপর নির্ভর করতেছে। কষ্ট করো, সকালবেলা উঠো, আমাদের সাথে সাথে 1 সপ্তাহ উঠো, দেখবা সকালবেলা ঘুম থেকে উঠার একটা চমৎকার অভ্যাস তৈরি হয়ে গেছে। পরবর্তীতে সেই অভ্যাসটাকে ধরে রেখে খালি পড়াশোনা যদি করে যাও, দেখবা যে ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা জায়গায় চলে গেছো। আর লাইফে সবসময় পরিশ্রম করা লাগে না। এই ধরো এখন তোমরা যারা 22 ব্যাচ আছো বা 23 ব্যাচ আছো, 22 ব্যাচের জন্য আমি বলবো যে বড় জোর 5 থেকে 6 মাস,
5-6 মাস একটু খাটো। 23 ব্যাচের জন্য বলবো যে বড় জোর 1 বছর বা হাইস্ট 1 বছরের একটু বেশি খাটো, ইনশাল্লাহ একটা ভালো জায়গায় চান্স পাইলে তখনও পরিশ্রম, বাট তুমি একটা সিস্টেমের মধ্যে উঠে যাবা। আমি কিন্তু কখনো বলি না যে একটা ভালো জায়গায় চান্স পাইলে হচ্ছে তোমার লাইফ সেট, সেখানেও কষ্ট আছে। ঢাকা মেডিকেলে চান্স পাইলে কি তোমার পড়াশোনা নাই? অবশ্যই পড়তে হবে। বুয়েটে চান্স পাইলে কি পড়াশোনা নাই? পড়তে হবে, কিন্তু তোমার লাইফটা এখন একটা মনে করো দোটানার মধ্যে আছে। তুমি এখন যদি অনেক বেশি তোমাকে এক্সিলারেশন দাও, ঠিক আছে, তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে। একবার যদি ঢাকা মেডিকেলে চলে যাও, একবার যদি বুয়েটে চলে যাও, ওই ফ্লোতেই, ওই আশেপাশের ট্যালেন্টেড মানুষদের ফ্লোতেই দেখবে যে তুমি খুব ভালো জায়গায় চলে গেছো। কিন্তু এখন যদি তুমি খারাপ করো, ওরকম ভালো জায়গায় যদি পড়তে না পারো, বাংলাদেশ আসলে সত্যি কথা কি যে এখন আসলে সুযোগ সুবিধা অনেক কম। আর দেখা যায় যে আমাদের হাতে তো আসলে পড়াশোনা ছাড়া অন্য কিছু তো আমাদের হাতে এখন নাই, তাই না? মানে এই মুহূর্তে তো নাই। তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি 10 বছর পর অনেক বড় ব্যবসায়ী হব, কিন্তু সেটা আরও পরের হিসাব। আপাতত তোমার হাতে কি পড়াশোনা ছাড়া অন্য কোনো ওয়ে আছে নিজের ক্যারিয়ারটাকে উপরে নেওয়ার? তা তো নাই। তাহলে এখন একটু কষ্ট করো, পরবর্তীতে হচ্ছে তোমার সামনে অনেক অপরচুনিটি আসবে। আর ভালো জায়গায় পড়লে দেখা যায় কি যে ফ্লোতেই তখন ভালো হয়ে যায়। পরিশ্রম সবসময় করতে হয়, কিন্তু দেখা যায় তখন একটা ফ্লো চলে আসে। তোমার আশেপাশে যখন দেখবা যে তোমার সার্কেলের সবাই খাটতেছে, অটোমেটিক দেখবা তোমার মধ্যে একটা ইন্সপাইরেশন চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো জায়গায় পড়ার একটা অ্যাডভান্টেজ আর কি। প্লাস সুযোগ সুবিধা তো থাকেই, যে ভালো জায়গায় দেখা যায় যে অ্যালামনাই অনেক ভালো থাকে, তারা অনেক হেল্প করে, বড়রা অনেক ভালো ভালো জায়গায় লোক থাকে, হেল্প করে। ঠিক আছে, ওকে ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই চলে আসছে। আমি একটু কষ্ট করে আজকে একটু গল্প করলাম, কারণ মানুষজনকে আসার সুযোগ দিচ্ছি। ফার্স্ট ক্লাস, অনেকেরই আসলে সকালবেলা উঠতে কষ্ট হয়েছে, আমি জানি। অনেকে এখনো আসতেছে, যারা যারা এখনো আসে নাই তাদেরকে একটু কষ্ট করে হচ্ছে মেনশন করো, বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে একটু মেনশন করো যাতে হচ্ছে যে সবাই আজকের ক্লাসটায় চলে আসে। আজকের ক্লাসে হচ্ছে যে আমরা চলন এবং অঙ্গ চালনা এটা হচ্ছে ডিটেইলড পড়াবো, এবং যারা আগে কখনোই ক্লাসটা করো নাই তারাও হচ্ছে যে এই ক্লাসে সবই বুঝবা ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমি যেই নোট পড়ে ধরো নিজে হচ্ছে বোর্ডে বৃত্তি পাইছিলাম, ঢাকা মেডিকেলে চান্স পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, সেই নোটটাকেই হচ্ছে সুন্দর করে গুছানো স্লাইডে অ্যানিমেশন দিয়ে পড়াবো, এবং আমি প্রত্যেকটা ক্লাস এইভাবেই নিই আর কি। ঠিক আছে, তো তোমরা দেখো ক্লাসগুলো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে যে একটু কষ্ট করে হচ্ছে মেনশন করো। আমি একটু দেখি, ভাই আমি এসএসসি পরীক্ষার্থী হয়েও হচ্ছে যে আমি ক্লাস দেখতেছি, কোনো সমস্যা নাই। আর তোমরা একটা জিনিস, একটা ফানি জিনিস শেয়ার করি, এই যে তোমরা যে কঙ্কালটা দেখতেছো, দেখে মনে হচ্ছে না যে কঙ্কালটা আসলে হচ্ছে যে কি বলে ঘুমায়া গেছে? দেখে মনে হচ্ছে না যে কঙ্কালটা ঘুমায়া গেছে, অথবা কঙ্কালটা হচ্ছে ছ্যাঁকা খাইছে কোনো কারণে, ওরে মনে হয় কেউ ছেড়ে চলে গেছে, ছ্যাঁকা খাওয়ার কারণে কঙ্কালের আজকে এই অবস্থা। ওকে, ঘুমায়া গেছে দেখে মনে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, অনেক মানুষই আছো, তাহলে আমরা শুরু করি। ক্লাসে টুকটাক আমরা কথা বলবো, সমস্যা নাই, কারণ একবারে কথা ছাড়া ক্লাস হচ্ছে অনেক বোরিং লাগে, আবার বেশি কথা বললে দেখা যায় যে সময় বেশি লাগে। তো দুইটার মধ্যে ব্যালেন্স করে আজকে চলতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা অনেক কথা বলবো, সমস্যা নাই। কোনো টপিক না বুঝলে হচ্ছে প্রশ্ন করো, এই টপিকগুলো শেষ হওয়ার পর আমি তোমাদেরকে সুযোগ দিব, প্রবলেম না। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। প্রথমে আসো, কঙ্কাল হচ্ছে যে তোমাদেরকে একটা হাই জানাচ্ছে। ঠিক আছে, কঙ্কাল হচ্ছে তোমাদেরকে একটা চমৎকার ভাবে হচ্ছে একটা হাই জানাচ্ছে। আচ্ছা, ওকে। আর আরেকটা মজার জিনিস আছে, আমি আরেকটা ঘোষণা দিয়ে দিই তোমাদের জন্য। আমি হচ্ছে যে মন চেঞ্জ করছি, ভাবছি যেহেতু জিনিসগুলো ফ্রিতে দিচ্ছি, আমি সবসময় চিন্তা করি যে তোমাদের যদি সাপোর্ট পাই, আমি হচ্ছে আরো অনেক কিছুই ফ্রিতে দিতে চাই। ঠিক আছে, বাট তোমাদের সাপোর্টটা দরকার, কারণ ওই যে বলতেছিলাম আগেই যে ভাই আসলে আমি তো বিল গেটস না, নিজের পকেট থেকে দেওয়ার সময় একটা লিমিটেশন থাকে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, প্রচুর যদি আমাদের ভিডিওগুলো ছড়ায় দাও, অনেক মানুষকে যদি নিয়ে আসো, আস্তে আস্তে অবশ্যই আমি সত্যি কথা যেটা বলি যে আমাদের পেড কোর্সে হয়তো কিছু লোক হবে, তো লোক হইলে আস্তে আস্তে যখন হাতে কিছু টাকা পয়সা আসবে, আমি তোমাদের জন্য আরও অনেক কিছু করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি ডিসিশন নিছি হচ্ছে যে তোমাদের অনেকেরই হচ্ছে যে নোট করতে সমস্যা হয়। আজকে থেকে হচ্ছে আমাদের এই যে ক্লাসের যে সুন্দর সুন্দর যে নোটগুলা, যেই নোটটা আমার নিজে করে এইভাবে পড়ে টরে আমি চান্স পাইছিলাম অ্যানিমেশন সহ, সেই নোটটা হচ্ছে আমি সবার জন্য হচ্ছে ওপেন করে দিব। ঠিক আছে, ক্লাসের পরে আমি নোটটা হচ্ছে দিয়ে দিব। বুঝতে পারছো, যেদিন ক্লাস হবে সেই দিনই আমি হচ্ছে যে আমাদের পেজে, গ্র্যাভিটি মেডিটেশন পেজে হচ্ছে যে নোটটা দিয়ে দিব, যাতে সেই নোটটা দেখে তোমাদের নোট করতে সুবিধা হয়। কারণ আমাদের একটা নোট শেয়ারিং কন্টেস্ট আছে। তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাই আপনার একটু নোটটা দিলে খুব ভালো হয়, পড়তে সুবিধা হয়, অনেক ইজি হয়ে যায় চ্যাপ্টারটা, নোটও দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই আজকের থেকে। ওকে, তো ফার্স্টে হাই দিয়ে শুরু। আর এটা হচ্ছে আমাদের লোগো আর কি, বুঝছো, একটা সিম্পল লোগো বানাইছি,
ডিএস দেখতেই পাচ্ছ, অত খুব একটা ভালো হয় নাই, বাট মোটামুটি হইলেই হবে। স্টেথোস্কোপ দিয়ে হচ্ছে যে একটা লাভ সাইন, ঠিক আছে, একটা লাভ, আর এখানে মাঝখানে হচ্ছে যে যোগ চিহ্ন, যোগ হচ্ছে তোমার ডাক্তারদের সাইন আর কি, বুঝছো, রেড ক্রস বা অন্যরা ইউজ করে, প্লাস এই প্লাসের মধ্যে দেখা হচ্ছে ডিএস, ডিতে হচ্ছে ডিএমসি, এসতে হচ্ছে স্টেশন, ডিএমসি স্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা লোগো, অত ভালো হয় নাই, বাট আই হোপ খারাপও না, ঠিক আছে, চালানো যাবে আর কি। ওকে, তো চলে আসো এখন। তো মানব কঙ্কালতন্ত্র, তো ফার্স্টেই চিন্তা করো যে কঙ্কালের প্রথমে আমরা যেই কাজটা হচ্ছে যে করব, যে কঙ্কাল এখানে একটা বেসিক আছে, সবসময় মনে রাখবা যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে তোমার কঙ্কালটা হচ্ছে উদ্ভূত হয়েছে। তাহলে কঙ্কালতন্ত্র, এটা একটু সংজ্ঞাটা দেখো, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যেই তন্ত্রটা আমাদের দেহের কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, দেহের চলনে সাহায্য করে, নরমঙ্গগুলোকে হচ্ছে তোমার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে, তাকেই কঙ্কালতন্ত্র বলে। আরেকবার বলি, ভ্রূণীয় মেসোডার্ম থেকে, এটা একটু ইম্পর্টেন্ট, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি সমন্বয়ে গঠিত যেই তন্ত্রটা হচ্ছে আমাদের দেহের কাঠামো হচ্ছে তোমার গঠন করে, দেহের আকৃতি দান করে, দেহকে চলনে সহায়তা করে, পেশিকে সংযুক্ত হওয়ার স্থান করে দেয়, এবং হচ্ছে যে দেহের নরমঙ্গ প্রত্যঙ্গগুলোকে হচ্ছে যে রক্ষা করে, প্রোটেকশন দেয়, সেটাকে হচ্ছে কঙ্কালতন্ত্র বলে। এখন এখানে একটা বেসিক মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো সবাই জানি, আমি একটু আসতেছি ওই বেসিকটায়। আমরা জানি যে আমি এগুলা কিন্তু অলরেডি তোমাদেরকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে পড়াইছি, মনে করে দেখো, আমাদের ওয়ান শট ন্যানো বায়োলজি কোর্সে অলরেডি হচ্ছে যে এটার আমি ক্লাস নিছি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো তোমাদের নিশ্চয়ই সেখানে মনে আছে যে জাইগোটটা বারবার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা ধাপ অতিক্রম করে একটা ধাপের নাম হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। ধাপের নাম কি? গ্যাস্ট্রুলা দশা। এগুলো পড়াইছি কিন্তু প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটার এরকম ওয়ান শট ক্লাস নেওয়ার সময় পড়াইছি, তো আজকে আর আমি ডিটেলস বললাম না। তাহলে অনেকগুলো ধাপ অতিক্রম করে যখন গ্যাস্ট্রুলা দশায় আসে, সেই গ্যাস্ট্রুলা দশায় তোমার কোষগুলো হচ্ছে 3টা স্তরে সজ্জিত হয়। কয়টা স্তরে সজ্জিত হয়? 3টা স্তরে সজ্জিত হয়। এর মধ্যে সবচেয়ে বাইরে যে স্তরটা থাকে, 3টা স্তর বাইরে, বায়োলজিতে বাইরে মানে হচ্ছে একটো মানে হচ্ছে বাইরে, আর ডার্মা মানে হচ্ছে আবরণ, ডার্মা মানে হচ্ছে আবরণ, আর একটো মানে হচ্ছে বাইরে। তাহলে বাইরের স্তর বা বাইরের আবরণটাকে নাম দেওয়া হয়েছে একটোডার্ম, ঠিক আছে। আর এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো মানে কি? ভিতরে। তাহলে এন্ডো মানে ভিতরে, তাহলে ভিতরের আবরণ বা ভিতরের স্তরটাকে নাম দেওয়া হয়েছে এন্ডোডার্ম। আর মেসো মানে হচ্ছে মাঝখানে, তাহলে যে মাঝখানের আবরণটাকে নাম দেওয়া হয়েছে মেসোডার্ম। তাহলে ভ্রূণীয় স্তরগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় গ্যাস্ট্রুলা একটা দশা আছে। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ক্লাস করবা যারা এই বেসিকগুলো বুঝো না, তো সেইখানে হচ্ছে কোষগুলো 3টা স্তরে সজ্জিত, একটোডার্ম, এন্ডোডার্ম, আর মাঝখানে হচ্ছে মেসোডার্ম। তো এখানে একটা বেসিক মনে রাখবা, যত ধরনের কানেকটিভ টিস্যু আছে, আমি কি বললাম, যত ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা আছে, কানেকটিভ টিস্যুর বাংলা হচ্ছে যোজক কলা, মোটামুটি সব ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। এটা হচ্ছে বেসিক। তাহলে যত ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা আছে, কানেকটিভ টিস্যুর বাংলা হচ্ছে যোজক কলা, যোজক কলা বা কানেকটিভ টিস্যু। যত ধরনের কানেকটিভ টিস্যু আছে মোটামুটি সবগুলাই হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। কোথা থেকে আসছে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসছে। তাহলে বলো তো, রক্ত কিন্তু এক ধরনের কি? যোজক কলা বা কানেকটিভ টিস্যু। তাহলে রক্ত কোত্থেকে আসছে? কমেন্টে জানাও। তাহলে রক্ত অবশ্যই হচ্ছে মেসোডার্ম থেকে আসছে। অস্থি কানেকটিভ টিস্যু, তাহলে অস্থি কোত্থেকে আসছে? মেসোডার্ম থেকে আসছে। তরুণাস্থি কানেকটিভ টিস্যু, তাহলে তরুণাস্থি কোত্থেকে আসছে? অবশ্যই মেসোডার্ম থেকে আসছে। এমনকি পেশি, পেশিগুলোরও হচ্ছে কানেকটিভ টিস্যুর পার্ট ধরা হয়। তাহলে পেশিগুলা কোত্থেকে আসছে? মেসোডার্ম থেকে আসছে। তাহলে আজকের থেকে একটা কথা মাথায় রাখবা যে মোটামুটি যত ধরনের হচ্ছে যে কানেকটিভ টিস্যু বা যোজক কলা আছে সবগুলোর উৎপত্তি কোথা থেকে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এই কারণে রক্ত মেসোডার্ম থেকে, অস্থিও মেসোডার্ম থেকে, তরুণাস্থিও মেসোডার্ম থেকে, পেশিও মেসোডার্ম থেকে। ঠিক আছে? আর কখনো ভুল হবে? আচ্ছা, আশা করি ক্লিয়ার এই বেসিকটা। ওকে, এবার আসো হচ্ছে আমরা কঙ্কালতন্ত্রের একটা জিনিস পড়ি, যে কঙ্কাল নিয়ে হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, মানে মানুষের কঙ্কাল নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে মানব অস্থি বিজ্ঞান বা ইংলিশে বলা হয় হিউম্যান অস্টিওলজি বলা হয়। জাস্ট এটা একটু জেনে রাখলা। এখন মানব দেহে টোটাল যে কঙ্কালতন্ত্র আছে সেই কঙ্কালতন্ত্রকে হচ্ছে যে আমরা 3টা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? যে শাখায় আলোচনা করা হয়। ওকে,
তাহলে মানব দেহে যে কঙ্কালতন্ত্র আছে তাদেরকে হচ্ছে যে আমরা তিনটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। এগুলা বইয়ে আছে, আজমল স্যারের বইয়ে। প্রথমে আসা হচ্ছে বহিকঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটাল সিস্টেম, অন্তকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটাল সিস্টেম, আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র বা স্প্ল্যাঙ্কনিক স্কেলেটাল সিস্টেম, বা বাংলায় যদি আমরা বলি বহিকঙ্কালতন্ত্র, অন্তকঙ্কালতন্ত্র, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্রকে মেইনলি তিন ভাগে ভাগ করা হয়, এটা অবজেক্টিভ আজমল স্যারের বই থেকে। আচ্ছা, এর মধ্যে বহিকঙ্কালতন্ত্র, তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে বহিকঙ্কালতন্ত্র মানে হচ্ছে এটাকে বাইরে থেকে দেখা যায়। দ্যাট মিনস এই কঙ্কালতন্ত্রটাকে হচ্ছে যে আমরা বাইরে থেকে হচ্ছে যে দেখতে পারি। তাহলে বাইরে থেকে আমরা মানুষের কি কি দেখতে পারি? মানুষের নখ দেখতে পারি, দাঁত দেখতে পারি, মানুষের গায়ের লোম দেখতে পারি। এক্স্যাক্টলি, এই জন্য মনে রাখবা যে বহিকঙ্কালতন্ত্রগুলো হচ্ছে বাইরে থেকেই দেখা যায়। তাহলে বাইরে থেকে কি কি দেখা যায়? মানুষের নখ দেখা যায়, দাঁত দেখা যায়, গায়ের লোম দেখা যায়। তাহলে এই নখ, দাঁত, লোম এগুলো হচ্ছে বহিকঙ্কালতন্ত্রের অংশ। এবং আরেকটা মজার জিনিস, এই বহিকঙ্কালতন্ত্রের এই জিনিসগুলা এই জিনিসগুলা স্কিন থেকে তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে? স্কিন থেকে তৈরি হয়েছে। তো ধরো আমাদের স্কিন, বা আমরা বাংলায় বলি হচ্ছে ত্বক, তো স্কিনের হচ্ছে অনেকগুলা লেয়ার আছে। ধরো এগুলো হচ্ছে স্কিনের লেয়ার। স্কিনের অনেকগুলা লেয়ার আছে, এর মধ্যে সবচেয়ে বাইরের লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস। সবচেয়ে বাইরের লেয়ারটার নাম কি? এপিডার্মিস। এপি মানে হচ্ছে বাইরে, আর ওই যে ডার্মা মানে হচ্ছে আবরণ। তাহলে সবচেয়ে বাইরের আবরণটার নাম হচ্ছে, মানে ত্বকের সবচেয়ে বাইরের আবরণের নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস। তাহলে সেই ত্বকের সবচেয়ে বাইরের আবরণ, যেটাকে আমরা এপিডার্মিস বলি, সেই এপিডার্মিস থেকে হচ্ছে আমাদের বহিকঙ্কালতন্ত্র এই জিনিসগুলো উৎপত্তি হয়েছে। ঠিক আছে? তাহলে এটা একটু ইম্পর্টেন্ট যে ত্বকের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস। তাহলে সেই এপিডার্মিস থেকে হচ্ছে এই বহিকঙ্কালতন্ত্রগুলো উৎপত্তি লাভ করছে। দ্যাট মিনস নখ, দাঁত, লোম এগুলো হচ্ছে ত্বকের এপিডার্মিস থেকে আসছে। ঠিক আছে? ওকে, এবার আসা হচ্ছে অন্তকঙ্কালতন্ত্র। অন্তকঙ্কালতন্ত্র হচ্ছে, বুঝতেই পারতেছো, অন্ত মানে হচ্ছে ভিতরে। তাহলে মানব দেহের ভিতরে যে কঙ্কালতন্ত্র অবস্থিত সেটাকে বলা হয় অন্তকঙ্কালতন্ত্র। আর আমরা মেইনলি হচ্ছে কঙ্কাল বলতেই অন্তকঙ্কালতন্ত্রকেই বুঝি, মানে আমাদের হাড্ডি গুড্ডিগুলা যেগুলো হচ্ছে বাইরে থেকে দেখা যায় না, ভিতরে থাকে। তাহলে এগুলো হচ্ছে অন্তকঙ্কালতন্ত্র। ওকে, এগুলো আমরা একটু ডিটেলস পড়বো অন্তকঙ্কালতন্ত্র। এবার আসা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। আচ্ছা, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি অন্তকঙ্কালতন্ত্রের একটা পার্ট। এগুলো হচ্ছে অন্তকঙ্কালতন্ত্রেরই একটা অংশ। তারপর এটাকে হচ্ছে উৎপত্তির উপর ভিত্তি করে এটাকে একটু আলাদাভাবে হচ্ছে আলোচনা করা হয়। ঠিক আছে? একটু আলাদাভাবে হচ্ছে মেডিকেল সায়েন্সে আলোচনা করা হয় উৎপত্তির উপর ভিত্তি করে। এই জন্য এগুলোর আলাদা করে নাম দিছে হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। কিন্তু এগুলো মূলত হচ্ছে তোমার অন্তকঙ্কালতন্ত্রেরই আসলে অংশ, কিন্তু এটার ইম্পর্টেন্ট হওয়ার কারণে এটাকে মেডিকেল সায়েন্সে একটু আলাদা করে আলোচনা করে। এই জন্য এগুলোর নাম দিছে হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, আর এটার সোর্সটাও একটু আলাদা আর কি। যাই হোক, তো স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের মধ্যে তুমি মনে রাখবা আমাদের শ্বাসনালীর যত কিছু আছে, মোটামুটি তুমি মনে রাখো আমাদের শ্বসনতন্ত্রের যত জিনিস আছে কম বেশি সেগুলো হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। যেমন ধরো হচ্ছে আমাদের শ্বাসনালীর উপরে থাকে হচ্ছে ল্যারিংস। ঠিক আছে? শ্বাসনালীর উপরে। তাহলে ল্যারিংসের যে তরুণাস্থিগুলা, তারপরে হচ্ছে আমাদের শ্বাসনালী, আমাদের শ্বাসনালীর নাম কি? ট্রাকিয়া। তাহলে হচ্ছে ট্রাকিয়া। আবার ট্রাকিয়া ভাগ হয়ে হচ্ছে তোমার ব্রঙ্কাস বা ব্রঙ্কাই হয়। তাহলে এগুলো হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। তাহলে এক কথায় মনে রাখবে, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের পার্টগুলো হচ্ছে শ্বসনের সাথে জড়িত। তাহলে কি কি জিনিস? তাহলে একটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়ার উপরে হচ্ছে ল্যারিংস, তাহলে ল্যারিংসের তরুণাস্থিগুলা, তারপরে হচ্ছে ট্রাকিয়া, আর ট্রাকিয়া বিভক্ত হয়ে হচ্ছে ব্রঙ্কাসে ভাগ হয়। তাহলে এই ট্রাকিয়া, ব্রঙ্কাই, ল্যারিংসের তরুণাস্থি এগুলো সবই হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা যে পরিণত মানব দেহে হচ্ছে 206টা হচ্ছে হাড্ডি থাকে। আশা করি এটা মনে থাকবে। আর জন্মের সময় হচ্ছে বাচ্চাদের দেহে হচ্ছে প্রায় 300টা হচ্ছে অস্থি থাকে। অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি আগেই বলছি যে আমাদের এই ক্লাসগুলো করলে তোমার বেসিক ক্লিয়ার হবে, এইচএসসি ক্লিয়ার হবে, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন সব ক্লিয়ার হবে, আর কোথাও কিছুই করা লাগবে না। ঠিক আছে? তো এই জন্য দেখো আমি কিন্তু মেডিকেলের অবজেক্টিভও বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট অবজেক্টিভগুলো, যেমন এই যে এক্সাম্পলগুলো আসে। আর দেখবা যে আমি স্লাইড পড়ানোর সময় যেই জায়গাগুলো হচ্ছে দাগিয়ে দিবে, যেরকম লাল 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 করে দাগায় দিচ্ছি, বুঝবা যে এগুলো হচ্ছে মেডিকেল এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ বা এইচএসসি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? বুঝতে পারছো? এই স্লাইডের যেখানে যেখানে দাগায় দিব বুঝবা যে এগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য বলো বা এইচএসসির জন্য বলো। ওকে, তাহলে এখন আসো, এটা হচ্ছে আমাদের কি বলে কঙ্কালতন্ত্র, মানে আমাদের অন্তকঙ্কালতন্ত্রটাকেই মেইনলি হচ্ছে আমরা কঙ্কাল হিসেবে ধরে নেই। তো এটা হচ্ছে আমাদের অন্তকঙ্কালতন্ত্র।
ওকে, এটাই আমরা আজকে ডিটেলস পড়বো। তার আগে হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ এই জিনিসগুলো আসলে পরে বললে তোমরা ভুলে যেতে পারো, একটু বলে দিই তোমাদের জন্য কিন্তু হচ্ছে নোট শেয়ারিং একটা কন্টেস্ট চালু হয়েছে। তো নোট শেয়ারিং কন্টেস্টটা কি? নোট শেয়ারিং কন্টেস্টটা হচ্ছে তোমরা সবাই যারা যারা এই ক্লাসগুলো দেখতেছো বা রেকর্ড ক্লাস দেখবা, তারা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ, এই গ্রুপে হচ্ছে জয়েন হবা। যারা জয়েন হও নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাবা। জয়েন হয়ে এই ডিএমসি স্টেশনে হচ্ছে যে তোমরা ক্লাস নোট সাবমিট করবা। আজকের ক্লাসের কিভাবে সাবমিট করবা আমি একটু বলে দিই, খালি একটা জিনিস বলে দিই, তোমরা হ্যাশট্যাগ ইউজ করবা হচ্ছে ন্যানো বায়োলজি কোর্স, এই হ্যাশট্যাগটা খালি ইউজ করো, কোনো স্পেস দেওয়া যাবে না, ন্যানো বায়োলজি কোর্স, বানান ভুল করো না, ঠিক আছে? ন্যানোর এনটা বড় হাতের, বায়োলজির বিটা বড় হাতের, কোর্সের সিটা বড় হাতের, কোনো স্পেস নাই। ন্যানো বায়োলজি কোর্স এই হ্যাশট্যাগ ইউজ করে ডে সহ হচ্ছে তোমরা পোস্ট দিবা। ডে দেখবা যে আমি দিয়ে দিছি, যেমন আজকে হচ্ছে 9 নম্বর ডে, তার মানে এর আগেও কিন্তু আরো 8টা ক্লাস হয়েছে। তাহলে ভাই আসি 8টা ক্লাস কোথায় আছে এটা আমি একটু পরে বলতেছি, যে আগের 8টা ক্লাস তাহলে কই পাবা। তো ন্যানো বায়োলজি কোর্স দিয়ে ডে সহ নিজের নাম, কলেজ নাম, ব্যাচ নেম সহ সুন্দর করে হচ্ছে 2-3টা লাইন লিখবা, ঠিক আছে ভাই? ভালো ভালো কথা লিখিস, ঠিক আছে? খারাপ খারাপ কথা লিখিস না, ভালো ভালো লিখিস। মানে খুব মেজাজ মানে জঘন্য ক্লাস হইলো বলিস, অনেক ভালো ক্লাস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো লেখে তারপরে হচ্ছে সুন্দর করে হচ্ছে নোটগুলো সাবমিট করে দিও। ক্লিয়ার? কোথায় সাবমিট করবা তাহলে? আমাদের এই যে অফিসিয়াল যে গ্রুপটা ডিএমসি স্টেশন, এখানে সাবমিট করবা। আর আমাদের এক্সাম আছে কিন্তু আজকের ক্লাসের উপরে কিন্তু রাত 9টায় এক্সাম আছে, এবং সেই এক্সামটাও কিন্তু আমরা আমাদের ডিএমসি স্টেশনে হচ্ছে লিংক দিয়ে দিব এক্সামের। তো দেখো আজকে সারাদিন পড়ো, নোট করো, ক্লাস করো, করে দেখো যে তোমরা এক্সামে কেমন করতেছো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই হচ্ছে এখানে যারা জয়েন হও নাই তারা জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর ওই যে এখন বলতেছি যে ভাইয়া তাহলে আগের 8টা ক্লাস কই পাবো? আগের 8টা ক্লাস পাবা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। একটু বলে দিই, হ্যাঁ এটা মাঝে মাঝে আসবে, একটু একটু মনে করায় দিই, কারণ অনেকেই খুঁজে পায় না, এটা খুব ঝামেলা। মেসেজ দেয় ভাইয়া খুঁজে পাচ্ছি না, ক্লাস কোথায় পাবো, রেকর্ড কই থাকবে। তো আগের ক্লাসগুলো সব পাবা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে ডিএমসি স্টেশন, এই ফেসবুক গ্রুপের নামই। তো ডিএমসি স্টেশনে যে তোমরা প্লে লিস্ট চেক করবা, এর মধ্যে একটা প্লে লিস্টের নাম হচ্ছে এই যে দেখো, ওয়ান শট ন্যানো বায়োলজি কোর্স, এটা হচ্ছে একটা প্লে লিস্টের নাম। এখানে ঢুকলেই দেখবা সিরিয়ালি ওই যে ডে সহ দেখো, ন্যানো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 ডে সহ সুন্দর করে টপিকের নাম সহ সাজায় দেওয়া আছে। ঠিক এখন যেভাবে ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলোও ঠিক সেভাবেই নিছি, সুন্দর করে সাজায় দেওয়া আছে, দেখে ফেলো একবার। আর কোনো জায়গাতেই কিছুই করা লাগবে না, কারণ আমাদের এই ফ্রি ক্লাসগুলাই দেখবা যে অন্যের যে কোনো পেইড কোর্সের থেকেও সেরা। ক্লাস করলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো ডিএমসি স্টেশনে যাবা, এবং আজকের ক্লাসগুলো এবং আজকে যে ক্লাসগুলো নিছি সেটাও যদি কেউ পরবর্তীতে রেকর্ডেড দেখতে চাও, আমাদের কিন্তু এই ডিএমসি স্টেশন হচ্ছে যে গ্রুপেই কিন্তু, মানে ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলেই পাবা। এই ক্লাসগুলো সব হচ্ছে ওয়ান শট ন্যানো বায়োলজি কোর্সে পেয়ে যাবা প্লে লিস্টে। আর আমাদের অফিসিয়াল হচ্ছে যে তোমার কি বলে, আমি নিজেই ভুলে গেছি, আচ্ছা ফেসবুক পেজের নাম কি? গ্র্যাভিটি মেডিস্টেশন, এখন মনে পড়ছে ফেসবুক পেজ। হ্যাঁ, তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন, সবসময় লাইভ হবে এই জায়গাটায়, ঠিক আছে? লাইভ হবে এই জায়গাটায়, আর ক্লাস আপলোড হবে হচ্ছে ইউটিউব চ্যানেলে, আর নোট জমা দেওয়া হচ্ছে ফেসবুক গ্রুপে। বুঝতে পারছো এই তিনটা জিনিস? লাইভ ক্লাস বা যে কোনো অ্যানাউন্সমেন্ট সবসময় এখানে পাবা আমাদের পেজে, যেখান থেকে এখন আমি লাইভে আছি। ওকে, তাহলে এই জিনিসগুলা ঠিক আছে, আমি সময় নিচ্ছি না, একটু ছোট্ট করে খালি একটা জিনিস বলি যে আমাদের একটা কোর্স আছে অলরেডি, কোর্সটা রানিং, যেটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। কোর্সে ভর্তি চলতেছে, ডিটেলস হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি যেখান থেকে লাইভে গেছি সেই লাইভের উপরে দেখো যে একবারে নিচের দিকে হচ্ছে ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। কোর্সটা হচ্ছে এইচএসসি 22 এবং 21 ব্যাচের হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য ফুল মেডিকেল কোর্স, প্রয়াস 2.0। এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমি নিব, শুধুমাত্র জিকে বাদে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টা ক্লাস আমি নিব। আর জিকে ক্লাসটা হচ্ছে তোমাদের আরেকজন ডিএমসিয়ান ভাইয়া, জাদিদ ভাইয়া হচ্ছে নিবে, ঠিক আছে, জিকে ক্লাসটা। তো যাই হোক, এই কোর্সটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। অলরেডি হচ্ছে যে ভর্তি চলতেছে, যারা যারা ডিটেলস জানতে চাও উপরে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও এবং ভর্তি হয়ে যাও। অনেক বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? একবারে ফুল মেডিকেল কোর্স, যেটা একবারে তোমাদের মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে রান হবে। আর 23 ব্যাচের জন্য আমরা হচ্ছে একাডেমিক একটা বায়োলজি কোর্স লঞ্চ করব 2-3 দিনের মধ্যে। তোমরা সেই কোর্সে ভর্তি হয়েও, ঠিক আছে? 23 ব্যাচ যারা আছো, 23 ব্যাচের জন্য একাডেমিক বায়োলজি কোর্স আসবে, যেটা হচ্ছে ফুল বইটা পড়াবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে একেবারে তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলবে। অবশ্যই হচ্ছে যে তোমরা কি বলে ওইখানে হচ্ছে যে তোমরা অ্যাডমিট করো। আমি 2-3 দিন পরে কোর্সটা লঞ্চ করব 23 ব্যাচের জন্য, যেটা একাডেমিক বায়োলজি কোর্স। আর এটা হচ্ছে 22 এবং 21 ব্যাচের সেকেন্ড টাইমারদের জন্য ফুল মেডিকেল কোর্স, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের পড়ায় চলে আসি। তাহলে যেটা বলতেছিলাম ফার্স্টেই,
তোমাদের অনেকের অনেক কথা আছে। ওকে, আমি একটু পড়াই আর একটু পড়াই নি, তারপরে গল্প করব, সমস্যা নেই। এবার আসে হচ্ছে কঙ্কালতন্ত্রের উপাদান, ঠিক আছে? তাহলে অন্তঃকঙ্কালতন্ত্রের হচ্ছে 5টা উপাদান আছে মেইনলি। একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি। এগুলো একটু বুঝতে আমাদের প্রবলেম হয়, আমরা একটা ছবি দিয়ে ভিজুয়ালাইজ করে হচ্ছে পড়বো, বায়োলজিটা আমরা ফিল করব, মুখস্থ করব না। তাহলে কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে 5টা, আমরা এটা একটু ফিল করব। দেখো, এই যে এটা হচ্ছে একটা জয়েন্ট, মানে অস্থির জয়েন্ট। ধরো হচ্ছে আমাদের কোনই জয়েন্ট, কথার কথা কোনই জয়েন্ট। তাহলে এটা যদি একটা অস্থিসন্ধি বা একটা জয়েন্ট হয়, তাহলে সেখানে একটা জিনিস হচ্ছে মনে রাখবা, তাহলে এটা হচ্ছে একটা হাড্ডি, তাহলে এটা হচ্ছে একটা হাড্ডি বা এটাকে বাংলায় বলা হয় অস্থি। এটা হচ্ছে আরেকটা অস্থি, কারণ আমরা সবাই জানি যে 2টা হাড্ডি হচ্ছে জয়েন্ট লাগবে, তাহলে এখানে অবশ্যই 2টা হাড্ডি থাকা লাগবে। তাহলে এটা একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, মানে অস্থি। আচ্ছা, এখন হাড্ডি 2টা যেই জায়গাটায় হচ্ছে কানেক্টেড থাকে, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড থেকে যে আমাদের জয়েন্ট তৈরি করে, সেই জায়গাটায় যাতে হাড্ডিগুলা ঘষা খেয়ে ক্ষয় হয়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা হচ্ছে যে একটা তরুণাস্থি দিয়ে দিয়েছে। কারণ আছে, হাড্ডিগুলো হচ্ছে অনেক শক্ত, তো সরাসরি যদি একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি জোড়া লাগে না, তাহলে এই জোড়া লাগার জায়গাটায় হাড্ডিগুলো ক্ষয় হয়ে যায়। যাতে হাড্ডিগুলো ক্ষয় না হয়, এই জন্য আল্লাহ তাআলা কি করছে, 2 হাড্ডির মাঝখানে কানেক্ট করে রাখার জন্য এবং যাতে এরা ক্ষয় না হয়, এই জন্য একটা নরম কিছু দিয়ে দিছে। সেই নরম কিছুটা কি, তরুণাস্থি। তাহলে এই যে দেখো হাড্ডির এখানে দেখো প্রান্তের দিকে এই যে সাদা সাদা যে জিনিসটা দেখতেছো, ওই যে সাদা সাদা কালা কালা, ওই যে পাখি আর কি, ঠিক আছে? তাহলে এই যে দেখো সাদা সাদা যে জিনিসটা দেখতেছো, এটা আসলে হচ্ছে তরুণাস্থি। এই তরুণাস্থিটা সবসময় হচ্ছে 2টা হাড্ডির জয়েন্টের মাঝখানে থাকে, যাতে এগুলা নড়াচড়ার সময় ঘষা না খায়, হাড্ডিগুলো যাতে সরাসরি ঘষা না খায়, তরুণাস্থিগুলো হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা মাঝখানে দিয়ে দিছে। ওকে, এখন 2টা হাড্ডি একসাথে জয়েন্ট হওয়াটাকে তোমার মেডিকেল সায়েন্সে বলা হয় আর্টিকুলেশন। একটু বুঝতে হবে, তাহলে আমরা জিনিসগুলো হচ্ছে বুঝতে পারবো। 2টা হাড্ডি এরকম জয়েন্ট হওয়াটাকে তোমার বলা হয় আর্টিকুলেশন। আর্টিকুলেশন, তাহলে দেখো এই যে 2টা হাড্ডিকে তাহলে যেই 2টা তরুণাস্থি জয়েন্ট করছে, তাহলে সেই 2টা তরুণাস্থির নাম কি? তরুণাস্থিকে ইংলিশে বলা হয় কার্টিলেজ। আর যেই 2টা তরুণাস্থি হাড্ডিগুলারে তাহলে মাঝখানে জয়েন্ট করছে, সেই তরুণাস্থির নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। নাম কি? আর্টিকুলার কার্টিলেজ। কারণ মেডিকেল সায়েন্সে 2টা হাড্ডি জোড়া লাগাটারে বা জয়েন্ট তৈরি করাটাকে বলা হয় আর্টিকুলেশন। তাহলে এই জন্য যেই তরুণাস্থিগুলো হচ্ছে জয়েন্ট লাগায়, এটারে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। তাহলে দেখো, তাহলে কঙ্কালতন্ত্রের মধ্যে অলরেডি আমরা 2টা উপাদান পেয়ে গেছি, অস্থি পেয়ে গেছি, আর্টিকুলার কার্টিলেজ বা তরুণাস্থি পেয়ে গেছি। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে ভাই শুধু 2টা হাড্ডি আর মাঝখানে তরুণাস্থি থাকলেই কি এরা জয়েন্ট লাগবে? জয়েন্ট তো লাগবে না, আরো কিছু লাগবে। এদেরকে একসাথে ধরে রাখার জন্য কিছু একটা লাগবে। এদেরকে একসাথে ধরে রাখার জন্য একটা চমৎকার জিনিস হেল্প করতেছে, সেই জিনিসটার নাম হচ্ছে তোমার এই যে দেখো, এই যে সাদাটা দেখো, আমি যেখানে হচ্ছে আমার কলমটা চালাইতেছি, দেখো দেখো এই যে একটা সাদা সুতার মতো একটা তন্তু, দেখো এই হাড্ডির সাথে সরাসরি এই হাড্ডিকে জয়েন্ট করছে। এই জিনিসটাকে হচ্ছে নাম দেওয়া হয়েছে লিগামেন্ট। কি নাম দেওয়া হয়েছে? লিগামেন্ট। দ্যাট মিনস লিগামেন্ট সবসময় কি করে, দেখো একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে যুক্ত করে। ফিল করো, তোমরা বায়োলজিটা ফিল করো। তাহলে যেই জিনিসটা হচ্ছে লিগামেন্ট, তাহলে দেখো লিগামেন্ট কি করলো, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডিকে জয়েন করছে। তার মানে সারা জীবন মনে রাখবা, লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে আরেকটা অস্থিকে যুক্ত করে। তাহলে লিগামেন্ট কি করে, এটা খুব ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, এইচএসসি অবজেক্টিভ বলো, খুবই 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 ইম্পর্টেন্ট, আসবেই। তাহলে লিগামেন্ট হচ্ছে অস্থি প্লাস অস্থি। তাহলে লিগামেন্ট হচ্ছে সব সময় একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে হচ্ছে জোড়া লাগায়, দেখো এই যে লিগামেন্ট। আর আরেকটা জিনিস আছে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের পেশি। আমরা তো জানি যে আমাদের জয়েন্টে কি শুধু হাড্ডি থাকে? তুমি কোনই জয়েন্টের কথা চিন্তা করো, এর উপরে কি মাংস পেশি আছে না? তাহলে সেই পেশিগুলোরও তো হাড্ডির সাথে যুক্ত করতে হবে। তাহলে এটা যদি একটা পেশি হয়, তাহলে সেই পেশিটারে হাড্ডির সাথে যুক্ত করে, দেখো এই যে এই সাদা জিনিসটা, এই সাদা জিনিসটা হচ্ছে দেখো পেশিটাকে হাড্ডির সাথে জোড়া লাগাইছে। এই সাদা জিনিসটারে তোমার বলা হয় টেন্ডন। এই সাদা জিনিসটারে হচ্ছে কি বলা হয়? টেন্ডন। দ্যাট মিনস বলো একটা টেন্ডনের কাজ কি, পারা উচিত তোমাদের অলরেডি। তাহলে একটা টেন্ডন হচ্ছে অস্থির সাথে পেশিকে যুক্ত করে। নিজেরাই অ্যান্সার দাও, দেখে দেখে অ্যান্সার দাও। এটা হচ্ছে ভাইয়া অস্থি, এটা হচ্ছে পেশি। তাহলে এই যে একটা টেন্ডন হচ্ছে পেশির সাথে হচ্ছে অস্থিকে যুক্ত করছে। তাহলে টেন্ডনের কাজ কি? অস্থির সাথে হচ্ছে পেশিকে যুক্ত করে। তাহলে টেন্ডন হচ্ছে অস্থি প্লাস পেশিকে যুক্ত করে। তাহলে মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে লিগামেন্ট কি করে?
লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে আরেকটা অস্থিকে যুক্ত করে, আর টেন্ডন কি করে, পেশির সাথে হচ্ছে অস্থিকে যুক্ত করে। মনে থাকবে। আর বাকি সব তো বুঝছোই যে জয়েন্টের মাঝখানে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, হাড্ডি থাকে, আর এই সবগুলো মিলে হচ্ছে জয়েন্ট তৈরি করে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার কঙ্কালের উপাদান। তাহলে কঙ্কালের টোটাল কয়টি উপাদান? 5টা। অস্থি, তরুণাস্থি, অস্থিসন্ধি বা ইংলিশে বলা হয় জয়েন্ট, আর হচ্ছে এই যে টেন্ডন, আরেকটা হচ্ছে লিগামেন্ট, যেটা অলরেডি আমরা পড়ে আসছি। তাহলে এই যে 5টা উপাদান দেখছো, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, আর এই জয়েন্টটার নাম হচ্ছে অস্থিসন্ধি। এটাই হচ্ছে কঙ্কালের 5টা উপাদান। তাহলে কোনটার কি কাজ সেটাও ক্লিয়ার হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা আমাদের মেইন জিনিসে চলে আসি। তাহলে এখন আসো হচ্ছে আমরা কঙ্কাল তন্ত্র বলতে আমরা কিন্তু এখন অন্তকঙ্কাল তন্ত্রকে বুঝতেছি। শেষ, আমাদের কিন্তু অন্তকঙ্কাল তন্ত্রে চলে আসছি। তাহলে অন্তকঙ্কাল তন্ত্রকে আমরা ফার্স্টে হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। অক্ষীয় বা ইংলিশে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলেটন, অক্ষীয় বা এটাকে ইংলিশে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলেটন, আর এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল বা ইংলিশে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ওকে, তাহলে অক্ষীয় বা অ্যাক্সিয়াল স্কেলেটন, আরেকটারে তোমার বলা হয় উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার হচ্ছে স্কেলেটন। ঠিক আছে, তাহলে এখন আসো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ওকে, আমি একটু সাউন্ডগুলো চেক করি। ঠিক আছে, তাহলে অক্ষীয় স্কেলেটনটা কি? আচ্ছা, অক্ষীয় স্কেলেটন হচ্ছে দেহের মধ্য অক্ষ বরাবর, দেহের মাঝখান বরাবর বা মধ্য অক্ষ বরাবর যে হাড্ডিগুলা থাকে সেটারে তোমার বলা হয় অক্ষীয় বা অ্যাক্সিয়াল স্কেলেটন। তাহলে আমাদের বডির মাঝখান বরাবর বা মধ্য অক্ষ বরাবর যে হাড্ডি থাকে সেটা হচ্ছে অক্ষীয় স্কেলেটন। আর উপাঙ্গ বলতে হচ্ছে হাত পা বোঝায় সোজা বাংলায়। তাহলে আমাদের হাত পার যে হাড্ডিগুলো সেটারে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ঠিক আছে, এখন আসা হচ্ছে অক্ষীয় স্কেলেটন কয়টা? 80টা। খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আর হাত পা বা উপাঙ্গে হচ্ছে তোমার হাড্ডি সংখ্যা কয়টা? 126টা। এখন আসো এই অক্ষীয় স্কেলেটনকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। করটি, মেরুদণ্ড, আর হচ্ছে বক্ষপিঞ্জর। আমরা আসতেছি, এর মধ্যে করটিতে হচ্ছে 29টা হাড্ডি থাকে, মেরুদণ্ডে হচ্ছে 26টা হাড্ডি থাকে, বক্ষপিঞ্জরে হচ্ছে 25টা হাড্ডি থাকে। আমি আগে একটু সংখ্যাগুলো পড়ায়নি, এগুলো সবই আলাদা করে বুঝাবো, বাট এই স্লাইডটা হচ্ছে অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে এইচএসসিতে বলো, মেডিকেলে বলো, প্রচুর অবজেক্টিভ আসে, এই সংখ্যাগুলো দিয়ে অনেক বেশি অবজেক্টিভ আসে। এবার আসা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে হচ্ছে বক্ষ অস্থি চক্র আছে 4টা, হাতে হাড্ডি আছে টোটাল 60টা, শ্রোণী অস্থি চক্র হচ্ছে 2টা, আবার পায়ের দিকে হাড্ডি আছে 60টা। সব মিলে হচ্ছে 126টা, এখানে এটা হচ্ছে 80টা। এগুলো আমরা আলাদা করে বুঝাবো, বাট এই স্লাইডটা তোমরা হচ্ছে যে ভালো মতো পড়বে, এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। আচ্ছা, তাহলে এবার আসো, এই যে এখন ফিল করো, তাহলে আমি কি বলছিলাম যে অক্ষীয় কঙ্কাল হচ্ছে দেহের মধ্য অক্ষ বরাবর যে হাড্ডিগুলা, এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন। তাহলে এই যে দেখো এই নীল ছবিটা, এই নীল ছবিটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে দেখছো এই যে দেহের মধ্য অক্ষ বরাবর, দেখো দেহের মধ্য অক্ষ বরাবর যে হাড্ডিটা এই নীল কালার, সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর অন্য যে কালারটা আছে, হলুদ হলুদ যে কালারটা আছে, সেই হলুদ কালারটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এটা সামনের থেকে দেখাইছে, এটা হচ্ছে পিছন থেকে দেখাইছে। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা এখন একটুই করি। এখানেও তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন, এই যে লাল পার্টটা দেহের মধ্য অক্ষ বরাবর, এই জন্য অক্ষীয় কঙ্কাল। আর এই যে হাত পায়ের হাড্ডিগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, ওকে। আসো তাহলে এখন হচ্ছে যে আমরা করটিকাতে চলে আসি। আচ্ছা, এখানে এখন 2টা কাহিনী আছে ভাই, করটি ভার্সাস করটিকা। তাহলে আমি কি বলতে চাচ্ছি ভাই, করটি ভার্সাস হচ্ছে করটিকা, করটি ভার্সাস করটিকা। এটা খুব প্যাচ লাগে, নামটা খুবই কাছাকাছি, দেখা যায় যে আমরা প্রচুর প্যাচ লাগায় ফেলি। ঠিক আছে, এই 2টা জিনিসের মধ্যে। তাহলে একটা জিনিস চিন্তা করো, করটি ভার্সাস করটিকা। আচ্ছা, করটি হচ্ছে আমাদের টোটাল মাথার খুলি। তাহলে আমার দিকে একটু এখন তাকাও, ধরো এই যে আমার টোটাল মাথার খুলিটা, এই যে একবারে এই পুরা খুলিটা, সব কিছু এই যে পুরাটা, এই পুরাটা হচ্ছে করটি। আর করটিকা হচ্ছে আমার মাথার যে চান্দি বলি না আমরা, করটিকা হচ্ছে আমার মাথার চান্দিটা, দ্যাট মিনস এই যে এইটুকু। তাহলে করটিকা মানে যেটা বড়, সেটা হচ্ছে মাথার চান্দি বুঝাচ্ছে করটিকা। আর করটি হচ্ছে পুরা মাথার খুলি, পুরা মাথাটা সবকিছু সহ। বুঝতে পারছো? তার মানে এখান থেকে বলতে পারি যে ছোট মরিচের ঝাল বেশি। ছোট মরিচ বলতে বুঝাচ্ছি করটি এখানে ছোট, বাট এটা হচ্ছে বড়, আসলে সাইজে আলটিমেটলি বড় পুরাটা। আর করটিকা দেখতে বড়, বাট এটা আসলে বড় না। করটিকা হচ্ছে শুধুমাত্র মাথার চান্দি আর কি, এইটুকু হচ্ছে করটিকা। ঠিক আছে, তাহলে এই 2টার মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না। ওকে, তাহলে এবার চলে আসো, তাহলে করটিকার সংজ্ঞাটা কি? করটিকার সংজ্ঞাটা হচ্ছে এটা একটা করটির অংশ, বুঝতেই পারতেছো।
তাহলে করোটির যে অংশ শুধুমাত্র হচ্ছে মস্তিষ্ককে আবৃত করে রাখে, আমরা সবাই জানি আমাদের মাথার চান্দির এইটুকু পার্টি কিন্তু শুধুমাত্র ব্রেনটাকে আবৃত করে রাখছে। তাহলে করোটির যে অংশ হচ্ছে মস্তিষ্ককে আবৃত করে রাখে তাকেই হচ্ছে করোটিকা বা ইংলিশে ক্রেনিয়াম বলা হয়। এবং অলওয়েজ মনে রাখবা এই করোটিকার যে অস্থিগুলা তারা একটা আরেকটার সাথে সুচার নামক একটা সন্ধির মাধ্যমে যুক্ত থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে করোটিকার একটা অস্থি আরেকটা অস্থির সাথে কোন জয়েন্টের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে? অ্যান্সার হচ্ছে সুচারের মাধ্যমে যুক্ত থাকে। সুচার, এই যেগুলো হচ্ছে করোটিকার অস্থি, তাহলে এদের মাঝখানের যে জয়েন্টটা ভাই, সেই মাঝখানের জয়েন্টটার নাম হচ্ছে সুচার। সুচারের মাধ্যমে হচ্ছে তারা যুক্ত থাকে। ওকে, এবার আসো হচ্ছে করোটিকার আগে হাড্ডিগুলা পড়ি, আমরা পড়বো কোনটা কি আমরা বলতেছি, আগে নামগুলা পড়ি। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথোময়েড, এগুলো হচ্ছে করোটিকার হচ্ছে হাড্ডিগুলা। তাহলে আমরা এটাকে একটু ফিল করি, এখন একটু ফিল করি। দেখো তোমরা এই ছবির দিকে তাকাও, আগে আমার দিকে তাকাও, আমি একটু তোমাদেরকে বলে দিই। এই যে আমাদের কপালের দিকে যে হাড্ডিটা, ঠিক আছে, হাত দাও সবাই, যার যার কপালে হাত দাও। তাহলে এটা হচ্ছে তোমার এটা কি ফ্রন্টাল, তাহলে এইটুকু হচ্ছে ফ্রন্টাল। এবার হচ্ছে আমার সাথে সাথে সবাই হাত দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইদিকে হাত দাও, হ্যাঁ এইদিকে একটা, এই দুই দিকে হাত দাও, এই দুইটা হচ্ছে প্যারাইটাল, এই দুইটা কি প্যারাইটাল। এবার কানের দিকে হাত দাও, দুই কানে হাত দাও, এই কানের দিকের হাড্ডিটা হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে। আচ্ছা, এবার পিছনে হাত দাও, মাথার পিছনে, এই যে পিছনে হাত দাও, এটা হচ্ছে অক্সিপিটাল, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের খুলির ভিতরের দিকে, আমাদের খুলির হচ্ছে একবারে ভিতরের দিকে, আসলে এটা বাইরে থেকে দেখানো পসিবল না, এখানে হাত দেওয়া সম্ভব না, ভিতরের দিকে একটা হাড্ডি থাকে, সেটার নাম হচ্ছে স্ফেনয়েড, ঠিক আছে। আর এই যে আমাদের যে চোখ না, এই চোখের ভিতরের দিকে একটা হাড্ডি থাকে, এটার নাম হচ্ছে এথোময়েড, ঠিক আছে। আগে হাড্ডিগুলা চিনো, ফ্রন্টাল, প্যারাইটাল, কানের দিকে হচ্ছে টেম্পোরাল, পিছনে হচ্ছে অক্সিপিটাল, ভিতরের দিকে একটা হাড্ডি আছে, এটার নাম হচ্ছে স্ফেনয়েড। আর এই চোখের এই দিকে, মানে এটাও আসলে বোঝানো পসিবল না, একবারে চোখের এই দিকে, বেশি হাত দিও না, পরে চোখ গইলা যাবে, এই দিকে হচ্ছে তোমার এথোময়েড, ঠিক আছে। যদি এখানে একটু ফিল করার চেষ্টা করো, দেখো, তাহলে দেখো এই যে ফ্রন্টাল, এই হলুদটা হচ্ছে ফ্রন্টাল, কপালের দিকে, এটা হচ্ছে প্যারাইটাল। আচ্ছা বলো তো তাহলে প্যারাইটাল কয়টা? নিজে বুঝার চেষ্টা করো, এই পাশে একটা প্যারাইটাল, এই পাশে একটা প্যারাইটাল, তার মানে প্যারাইটাল কিন্তু দুইটা, ফ্রন্টাল কিন্তু একটা, কারণ কপাল কিন্তু মানুষের একটাই থাকে। আচ্ছা, এবার আসো হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল কি বলছি, যে এই কমলা কালারের জিনিসটা, টেম্পোরাল হচ্ছে কানের হাড্ডি। তাহলে মানুষের কান কয়টা? দুইটা, তাহলে টেম্পোরাল কয়টা হবে? দুইটা, তাহলে টেম্পোরালও দুইটা, প্যারাইটালও দুইটা। আচ্ছা, এবার আসো হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে পিছনেরটা, ওই যে একটা ড্যান্স স্টেপ আছে না, যে এরকম এরকম করে। আচ্ছা, তাহলে অক্সিপিটাল একটা। এবার আসো হচ্ছে ভিতরের দিকে স্ফেনয়েড একটাই থাকে, আর এই যে চোখের পিছনে, মানে এই জায়গাটাতে একটা হাড্ডি থাকে, মানে নাকের পিছনে, এটা হচ্ছে এথোময়েড, এটাও একটাই থাকে। তাহলে হিসাব কি দাঁড়াইলো? একটা এথোময়েড, ভিতরের দিকে একটা স্ফেনয়েড, ফ্রন্টাল একটা, অক্সিপিটাল একটা, চারটা, আর প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, তাহলে এই চারটা, তাহলে চারটা মিলে টোটাল হচ্ছে 8টা অস্থি। তাহলে করোটিকার টোটাল অস্থি কয়টা? 8টা। টোটাল কয়টা? 8টা। আচ্ছা, তাহলে করোটিকার টোটাল অস্থি হচ্ছে ভাই 8টা। তাহলে এটাও অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসো আমরা এটাকে আরেকটু মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে। রাহাত ভাই থাকতে ভুলবে কিভাবে, এটা হুদাই লিখছে, আসলে চাপাবাজি করছি। যাই হোক, আমি থাকার পরও তোর অনেক কিছুই ভুলে যাবি, জানা কথাই। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আসো হচ্ছে এটা মনে রাখতে পারো হচ্ছে স্টেপ অফ দিয়ে। কি দিয়ে মনে রাখতে পারো? স্টেপ অফ দিয়ে। এসতে হচ্ছে স্ফেনয়েড, এসতে কি? এসতে হচ্ছে স্ফেনয়েড। টিতে কি? টেম্পোরাল, টিতে হচ্ছে টেম্পোরাল। ইতে কি? ইতে হচ্ছে এথোময়েড, ইতে হচ্ছে এথোময়েড। পিতে কি? প্যারাইটাল, পিতে কি? প্যারাইটাল। ওতে কি? ওতে হচ্ছে অক্সিপিটাল, অক্সিপিটাল। আর এফতে কি? ফ্রন্টাল। তাহলে এটাই হচ্ছে তোমার করোটিকার 8টা হাড্ডির নাম, ঠিক আছে। এবং মনে রাখবা এই করোটিকার যে 8টা হাড্ডি আছে, এর মধ্যে শুধুমাত্র 2টা হাড্ডি হচ্ছে মিঙ্গেল, মানে জোড়ায় থাকে, বাকি সবই হচ্ছে সিঙ্গেল। তাহলে কোন 2টা হাড্ডি হচ্ছে মিঙ্গেল? তাহলে চিন্তা করো, কানের হাড্ডি 2টা, আর হচ্ছে তোমার এই যে এই দিকের হাড্ডি 2টা। তাহলে এই দিকের হাড্ডির নাম হচ্ছে প্যারাইটাল, কানের হাড্ডির নাম হচ্ছে টেম্পোরাল। তাহলে মনে রাখবা যে এটা হচ্ছে হাড্ডিগুলার নাম। এর মধ্যে মনে রাখবা পিটি, এই পিটি হচ্ছে তোমার মিঙ্গেল, ঠিক আছে। এই পিটি হচ্ছে মিঙ্গেল, মানে পিটি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ প্যারাইটাল এবং টেম্পোরাল হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এগুলারে বলা হয় জোর অস্থি। আসে কিন্তু এগুলা, এটা কিন্তু মেডিকেল অনেকবার আসে।
তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা সবাই কমেন্টে অ্যান্সার দাও, আমি তোমাদের কমেন্টে একটু পড়ব। এটা 2018 সালে মনে হয় আসছিল মেডিকেলে। করটিকার জোর অস্থি কোনটা? অপশন ছিল, অবশ্যই অপশন ছিল, আমি আর অপশন না দিলাম, বাট তোমরা সবাই লেখো যে তাহলে নিচের কোনটা করটিকার হচ্ছে জোর অস্থি, মানে জোড়ায় জোড়ায় থাকে, কমেন্টে হচ্ছে লেখো। ঠিক আছে, এটা মেডিকেলে আসছিল, এই জন্য মনে রাখবে এই দুইটা হচ্ছে জোর অস্থি, বাকি সবগুলো হচ্ছে সিঙ্গেল। ওকে, আমি একটু পরে কমেন্ট চেক করতেছি। এটা আসো, এবার দেখো এই হাড্ডিটার নাম কি? এই হাড্ডিটা হচ্ছে ফ্রন্টাল। এই হাড্ডিটার নাম কি? ফ্রন্টাল। আচ্ছা, ফ্রন্টাল কি তৈরি করে? এই হাড্ডিটা হচ্ছে আমাদের কপাল তৈরি করে। ফ্রন্টাল দেখতে কিসের মতো? এটা একটু মনে রাখো। দেখো, এটা দেখতে কিন্তু অনেকটা ঝিনুকের মতো দেখতে। ঝিনুকের ডালা যেরকম থাকে না, যে ডালা খুললে যেরকম দেখা যায়, অনেকটা কিন্তু এরকম দেখতে। এই কারণে ফ্রন্টাল অস্থিটা হচ্ছে কপাল তৈরি করে, এবং এটা হচ্ছে দেখতে অনেকটা ঝিনুকের মতো। কিসের মতো দেখতে? ঝিনুকের মতো। আচ্ছা, তোমরা কি অ্যান্সার দিছো? আমি তোমাদের অ্যান্সারগুলো পড়ি, দেখি মেডিকেল প্রশ্ন যে করটিকার জোর অস্থি কোনটা। আচ্ছা, সবাই পিটি লিখতেছে। ওকে, পিটি। আচ্ছা, ঠিক আছে, প্যারাইটাল টেম্পোরাল। ওকে, দেখি কারা কারা ভুল উত্তর দিছে। টুম্পার টু। ওকে, সানজিদা প্রীতি, প্যারাইটাল টেম্পোরাল দুইটা। অনামিকা আনসারি, অদ্রিতা, আচ্ছা 8টা বলছে। ওকে, আমি তোমাদের একটু নামগুলা পড়ি, নাম পড়তে বেশ ভালোই লাগে। ঠিক আছে, বিজয় দে, টুম্পার পা দুইটা। আচ্ছা, টেম্পোরাল প্যারাইটাল, যে যেভাবে মনে রাখো। মায়া, তারপরে হচ্ছে রীতা, তারপর দিল আফরোজ, শিহাব হোসেন, বিবর্ণ নীলাম্বরী, রিদওয়ান ইসলাম, পুনাম দেবী ভক্ত, মোসাম্মদ তানিয়া তাবাসসুম, আশফি রহমান জান্নাত, তাইব্য তন্ময়। ঠিক আছে, সবারটাই ঠিক আছে। দীপান্বিতা মণ্ডল, ভোরের পাখি, তারেকুল ইসলাম, মেঘলা, কৌশিক মজুমদার, হাসান মজুমদার, ফারজান, সবারটাই ঠিক আছে। ডালিয়া, অ্যাঞ্জেল মৌ, ফেরদৌস এসকে, আমাতুর রহমান, অপরিচিতা অহনা, নুসাইবা, অয়ন বণিক, আচ্ছা মাশরাফি বিন শহীদ, শমী, ফাহমিদা তাহারিম, ফাহমিদা তালুকদার, মোহাম্মদ হাসিব। হ্যাঁ, সবারটাই ঠিক আছে। তাহলে এটা কিন্তু পরীক্ষার হলে যাতে ভুল না হয়, এখন তো পারতেছো, পরীক্ষা যাতে ভুল না করো, তাহলেই যেটা হচ্ছে ফ্রন্টালটা দেখতে অনেকটা ঝিনুকের মতো। ঠিক আছে, এটা আজমল স্যারের পুরাতন বইয়ে এগুলা ছিল, একটু পুরাতন বইয়ের কথাও বলে দিচ্ছি। এবার আসো, এটা কি? এটা হচ্ছে প্যারাইটাল। এবং একটা মজার জিনিস দেখো তো, প্যারাইটাল দেখতে চার কোণা না? দেখো তো, আমি যদি আঁকি, একটু ড্র করি, দেখো তো প্যারাইটাল দেখতে অনেকটা চার কোণা না? চার কোণা, এই জন্য প্যারাইটাল দেখতে হচ্ছে চার কোণা প্লেটের মতো। তাহলে প্যারাইটাল দেখতে হচ্ছে চার কোণা, তাহলে চার কোণা প্লেটের মতো দেখতে কোন অস্থিটা? সেটার নাম হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, ওকে। এবং এই প্যারাইটাল কয়টা থাকে? দুইটা থাকে। এটা হচ্ছে একটা জোর অস্থি। এবার আসো হচ্ছে, আচ্ছা আবার এগুলা চলে আসছে, আরেকবার একটু মনে করায় দিই, আমি দুইবার ভালো মতো মনে করায় দিই, তারপরে এগুলো আমি স্কিপ করব। সেটা হইলো যে ভাই ডিএমসি স্টেশন এই ফেসবুক গ্রুপে কষ্ট করে হচ্ছে তোমরা হ্যাশট্যাগ দিয়ে ওই যে ন্যানো বায়োলজি কোর্স, ঠিক আছে, ন্যানো বায়োলজি কোর্স, এই হ্যাশট্যাগ দিয়ে ডে সহ হচ্ছে তোমরা ক্লাস নোট জমা দিও। ঠিক আছে, ক্লাস নোট জমা দিও, ডে সহ নিজের নাম সহ সুন্দর করে নোট জমা দিও। ও আচ্ছা, নোট জমা দিলে কি থাকবে সেটাই তো বলি নাই, ভুলে গেছিলাম। নোট জমা দিলে হচ্ছে আমরা এই যে এক সপ্তাহে 7 দিনে 7টা ক্লাসের নোট যারা ঠিকঠাক মতো জমা দিবে, এবং যাদের নোটে হচ্ছে সবচেয়ে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার হবে, মানে সবচেয়ে বেশি রিয়্যাক্ট পড়বে, কমেন্ট পড়বে, শেয়ার হবে, প্লাস নোটের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে, এদের মধ্য থেকে হচ্ছে যে আমরা প্রত্যেকটা নোট জমা দিলে এদের মধ্যে আমরা টপ 15 জনকে হচ্ছে আমার পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় নিয়ে আসবো। একটা জিনিস চিন্তা করো, টপার স্টুডেন্টরা কিন্তু এমনিতেই চান্স পায়, কিন্তু যারা হচ্ছে যে নর্মাল স্টুডেন্ট
নর্মাল স্টুডেন্টদের কিন্তু একটু ধাক্কানো লাগে। সো তোমরা যদি কোনোভাবে আমার পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় চলে আসো, তোমরা কিন্তু কনস্ট্যান্ট ধাক্কাধাক্কির মধ্যে থাকবা। তোমাদেরকে আমি সবসময় মোটিভেট করব, খারাপ করলে তোমাদেরকে পথ দেখায় দিব, কিভাবে সেখান থেকে বের হয়ে আসা যায় গাইড করব, কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, এইচএসসিতে কীভাবে পড়া উচিত, অ্যাডমিশনের জন্য তোমার অ্যাপ্রোচ কী হবে, সবসময় তোমাকে আমি বড় ভাইয়ের মতো পাশে থেকে হচ্ছে যে সবসময় তোমাকে গাইডলাইনের উপর রাখবো। আর আমাদের গাইডলাইন যদি পাও, আমি বিশ্বাস করি হচ্ছে যে তোমার অ্যাডমিশনের জার্নি বলো, এইচএসসির জার্নি বলো, অনেক সহজ হয়ে যাবে। আর আমি তো ঢাকা মেডিকেলে পড়ছি, ফাইনাল পরীক্ষা দিয়েও ফেললাম, বাট আমি কিন্তু ঢাকা মেডিকেল না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি। সো তুমি যদি আমার পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় আসো, তোমাকে মোটামুটি আমি সব কিছু নিয়ে একটা সুন্দর কিন্তু গাইডলাইন দিতে পারবো। সো যারা যারা হচ্ছে যে এরকম ডিএমসি স্টেশন গ্রুপে হ্যাশট্যাগ সহ সুন্দর করে নোট জমা দিবা, তাদের মধ্য থেকে টপ 15 জন যাদের পোস্টে হচ্ছে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, এদের মধ্যে টপ 15 জনকে পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় নিয়ে আসবো। আর লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য কি করতে হয়, তোমরা অনেক ভালো জানো আমার থেকে, ইচ্ছা মতো বন্ধুদেরকে হচ্ছে গ্রুপে ইনভাইট করবা, কমেন্ট করতে বলবা, রিয়াক্ট করতে বলবা, শেয়ার করতে বলবা, ঠিক আছে? তাইলেই হবে। ওকে, আর হচ্ছে যে আমাদের যদি প্রয়াস কোর্সে যদি কেউ ভর্তি হও, বা সামনে যে এইচএসসি 23-এর যে কোর্স আসবে সেই কোর্সে যদি ভর্তি হও, এই টপ 15 জন হচ্ছে সর্বোচ্চ ছাড় পাবে, অর্থাৎ তারা হচ্ছে 1000 টাকার হচ্ছে যে ছাড় পাবে আমাদের যে কোনো কোর্সে। তুমি এটা প্রয়াসে ভর্তি হও অথবা সামনের যে একাডেমিক কোর্সগুলো আসবে 23 ব্যাচের জন্য, ঠিক আছে? এই দুইটা হচ্ছে পুরস্কার থাকবে। তো নোট শেয়ার করবা সবাই। আবারও মনে করায় দেই ভাই, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল, এখানে যে তোমরা ওয়ান শট ন্যানো বায়োলজি কোর্সেও যদি ঢুকো, তোমরা এই যে এই প্লে লিস্টে ঢুকলে তোমরা হচ্ছে যে সবগুলো ক্লাস সাজানো পাবা। আজকের ক্লাসগুলো আমরা একটু পরে হচ্ছে এখানে আপলোড করে দেবো, আমাদের সমস্ত ক্লাসগুলো এখানে গুছানো পাবা, অবশ্যই চেক করো। আর এই ক্লাসগুলো করলে তোমার আর কোথাও কিছু করা লাগবে না, এই ক্লাসগুলো একবারে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ডিটেলস পড়াইছি। অর্থাৎ এই ক্লাসগুলো করলে তোমার বেসিক ক্লিয়ার হবে, এইচএসসি ক্লিয়ার হবে, অ্যাডমিশন ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে। জাস্ট একটা ক্লাস করে দেখো, আমার মনে হয় তুমি আর বলা লাগবে না, ঠিক আছে? সবচেয়ে কম সময়ে সবচেয়ে ডিটেলসে পড়ানো হয়েছে। আর আমাদের সব লাইভ হবে কিন্তু এই যে গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে। ওকে, আর এটা হচ্ছে আমাদের কোর্স, যারা যারা হচ্ছে 22 এবং 21 ব্যাচের সেকেন্ড টাইমার মেডিকেলে পড়তে চাও, অবশ্যই হচ্ছে আমাদের কোর্সে এনরোল করো। আমি পার্সোনালি তোমাদেরকে হচ্ছে যে গাইডলাইন দিব এবং কোর্সের ডিটেলস হচ্ছে লিঙ্কে দেওয়া আছে, একটু দেখে নিও, অনেক কিছু থাকবে কোর্সে। ওকে, এখন আসা হচ্ছে আরেকটা হাড্ডি। তাহলে বলো এই হাড্ডিটার নাম কি? আচ্ছা, এই হাড্ডিটা হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে? এটা হচ্ছে কানের দিকে থাকে। এখন একটা মজার জিনিস দেখো, এই টেম্পোরালটা কিন্তু 4টা অংশে বিভক্ত। আমি বলে দিই, এটা একটা অংশ, ছবি দেখেই বুঝতে পারতেছো, এটা আরেকটা অংশ, এই নীলটা হচ্ছে আরেকটা অংশ, আর এই পুরাটা, এই সবুজ এবং হলুদ, এই পুরাটা মিলে হচ্ছে আরেকটা অংশ। তাহলে টেম্পোরাল হচ্ছে কয় অংশে বিভক্ত? 4 অংশে বিভক্ত। 1 2 3 4। তাহলে এটা একটু মাঝে মাঝে পরীক্ষায় আসে যে কোন অস্থিটা 4 অংশে বিভক্ত। এগুলো পুরাতন স্যারের বইয়ে ছিল, এখন মনে হয় নাই, তারপরও আসতে পারে, মাঝে মাঝে চলে আসে এগুলো, আগে মেডিকেলে আসছিল একবার। 4 অংশে বিভক্ত। তাহলে 4 অংশে বিভক্ত অস্থিকোণটা হচ্ছে অস্থিকোণটা টেম্পোরাল, ঠিক আছে? ওকে, এবার আসা হচ্ছে এটা হচ্ছে অক্সিপিটাল। দেখো, অক্সিপিটাল দেখতে অনেকটা হচ্ছে খোলসের মতো দেখতে। কিসের মতো? খোলসের মতো। মনে হচ্ছে যে কোনো একটা প্যাকেট খুলে ফেলছো, একটা চিপসের প্যাকেট খুলছো, চিপসের প্যাকেট খুললে ভিতরের দিকে কিন্তু এরকম দেখতে মনে হয়। তাহলে অলওয়েজ মনে রাখবা এটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল দেখতে ভাইয়া কিসের মতো? অক্সিপিটাল দেখতে হচ্ছে ভাইয়া খোলসের মতো, চিপসের ধরো খোলস বা খোসার মতো দেখতে হচ্ছে অক্সিপিটাল। এখন সেই অক্সিপিটালের একবারে পিছনের দিকে একটা অনেক বড় ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে তোমার বলা হয়, এই যেই ছিদ্র দেখো, অক্সিপিটালের পিছন দিকে একটা অনেক বড় হচ্ছে ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে তোমার বলা হয় মহাবিবর, বা ইংলিশে বলা হয় ফোরামেন ম্যাগনাম। ইংলিশে কি বলা হয় ভাই? ফোরামেন ম্যাগনাম বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? বা বাংলায় বলা হয় মহাবিবর। ফোরামেন ম্যাগনামের বাংলা হচ্ছে মহাবিবর। তাহলে মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে পাওয়া যায়? অক্সিপিটালে পাওয়া যায়, এই যে এই ছিদ্রটা। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, মেডিকেল সায়েন্সে ফোরামেন মানে হচ্ছে কোনো একটা গর্ত বা ছিদ্র বুঝায়। ফোরামেন মানে কি বুঝায়? কোনো একটা গর্ত বা ছিদ্র বুঝায়। তাহলে এই গর্ত বা ছিদ্রটা অনেক বড় সাইজে, এই জন্য এটার নাম হচ্ছে ম্যাগনাম। ম্যাগনাম মানে ওই যে ম্যাক্সিমাম থেকে আসছে। আর মেডিকেলে হচ্ছে গর্ত বা ছিদ্র মানে হচ্ছে ফোরামেন। আরও নাম আছে, আরও টার্ম আছে, বাট একটা টার্ম হচ্ছে ফোরামেন। তাহলে এই জন্য এই গর্ত বা ছিদ্রের নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, বাংলায় বলা হয় মহাবিবর। আচ্ছা, এই ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? আমার দিকে যদি একটু তাকাও, অক্সিপিটাল হচ্ছে এইখানে, এইদিকে সবাই হাত দাও,
এই দিকে হাত দিলে দেখবে এখানে একটু গর্তের মতো আছে। এই ফোরামেন ম্যাগনামটা অ্যাকচুয়ালি এই দিকের গর্তটাই আসলে মোটামুটি বলা যায় যে ফোরামেন ম্যাগনাম। তাহলে এখন এই ফোরামেন ম্যাগনামের কাজটা কি? কাজটা খুব ইম্পর্টেন্ট। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে আমাদের মানব দেহে ব্রেইন থেকে একটা জিনিস হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে হচ্ছে আমাদের মেরুদণ্ড হয়ে নিচে নেমে যায়। বলতো সেই জিনিসটার নাম কি? স্পাইনাল কর্ড। খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তাহলে এই ফোরামেন ম্যাগনাম দিয়েই আমাদের মস্তিষ্কের পর থেকে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড হচ্ছে নিচের দিকে একবারে মেরুদণ্ড দিয়ে নেমে যায়। তাহলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে কি নেমে যায়? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড নেমে যায়। ব্যাপারটাকে যদি একটু ফিল করার চেষ্টা করো, এই যে এই ছিদ্রটা হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে আমাদের মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচে নেমে যাচ্ছে। তাহলে এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এটা ফোরামেন ম্যাগনাম দিয়ে মস্তিষ্ক থেকে হচ্ছে মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচে নেমে যায় আর কি। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এবার আসা হচ্ছে এটা হচ্ছে কি? স্ফেনয়েড, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে ভিতরের দিকে থাকে, ঠিক আছে? খুলির ভিতরের দিকে যে হাড্ডিটা থাকে তার নাম হচ্ছে তোমার স্ফেনয়েড। আচ্ছা, এটা বাইরে থেকে দেখা যায় না। স্ফেনয়েডটা দেখতে বলো তো কিসের মতো? মনে হচ্ছে না একটা বাদুড়ের ডানার মতো দেখতে, তাই না? তাহলে স্ফেনয়েড দেখতে হচ্ছে ডানার মতো, বুঝতেই পারতেছো। তাহলে স্ফেনয়েড দেখতে হচ্ছে কিসের মতো ভাই? ডানার মতো দেখতে। ওকে, এখন এই স্ফেনয়েডটা ভিতরে কেমনে থাকে? এই যে দেখো, দেখছো যে একটু আগে আমি আমাদের প্রোমোতে যেটা ইউজ করছিলাম, যেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, সেটাই যে এই লাল পার্টটা হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েডটা হচ্ছে খুলির ভিতরে থাকে, ঠিক আছে? এটাও দেখতে হচ্ছে ডানার মতো, বাদুড়ের ডানার মতো দেখতে। এই স্ফেনয়েডে একটা চমৎকার জিনিস থাকে। সেই চমৎকার জিনিসটা হচ্ছে এটা হচ্ছে স্ফেনয়েড হাড্ডি। সেই স্ফেনয়েড হাড্ডির এখানে একটা গর্ত আছে। এই গর্তটারে বলা হয় সেলা টার্সিকা। দরকার নেই, জানলেই হবে। এই গর্তটারে বলা হয় সেলা টার্সিকা। তো এই সেলা টার্সিকা গর্তের ভিতরে দেখো একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম কি? এটা নিয়ে একটা অনেক মজার স্মৃতি আছে, একটু বলি। একটা ফানি জিনিস। আমি 21 ব্যাচে, বুঝছো, 21 ব্যাচে আমার কিছু বাসায় আছে, মানে আমার কিছু স্টুডেন্ট আছে, বুঝছো। ওদেরকে আমি এইভাবেই পড়াই আমার রুমে। এটা আমার স্টুডিও রুমে ওরা পড়তে আসে, ওদেরকে আমি এটা দিয়েই পড়াই। তো ওদেরকে আমি বলতেছিলাম, বলো এটা কি? ওরা তো হাসতেছে, লজ্জা পায় হাসতেছে। আমি তো বুঝছি, মানে তোমরা তো বুঝতেছো যে কি বুঝাইছে। ওরা বলতেছে ভাইয়া কি না কি বলতেছে। আমি বললাম যে দেখ, তোরা যেটা দেখে হাসতেছস সেটা কিন্তু এটা না। আমিও তোমাদেরকে একই কথাই বলি, তোমরা যেটা মনে করতেছো, আমি জানি অনেক দুষ্ট পোলাপাইন আছে, এরা মনে করতেছে ভাইয়া এটা তো অন্য কিছুই, যে আপনি তো বুঝতেছেন। তোরা যেটা ভাবতেছো সেটা কিন্তু এটা না, বা এটা মাথার ভিতরে থাকে। মাথার ভিতরে কেমনে এই জিনিসটা আসে? তো আমার ওই স্টুডেন্ট যখন হাসতেছে, একটু পর ওরা পচানোর জন্য বললাম যে তাহলে তোরটা মনে হয় যে মানুষ মাঝে মাঝে বলে না যে জিনিসটা হচ্ছে কান ধুয়ে উঠে গেছে। আমি ওরা বলছি যে তোর মনে হয় বায়োলজি পড়তে পড়তে ওটা কোনো কারণে মাথার ভিতরে ঢুকে গেছে, এই জন্য তোরটাই যে এখানে দেখাইছে। পরে ওই ছেলে আর কোনো কথা বলে না, একবারে চুপ। তাহলে তোমরা চিন্তা করো, তো তোমরা যেটা ভাবতেছো এটা আসলে এটা না, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে, এটার নাম কি? এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ভয় পাওয়ার কিছু নাই, এটা কারো মাথার উপরে উঠে নাই, এটা আগে আরেকটা জিনিস। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট। এটা গত বছর মনে হয় অবজেক্টিভে আসছিল। এই পিটুইটারি গ্রন্থি কোন অস্থিতে থাকে? তাহলে অ্যান্সার কি হবে? স্ফেনয়েড অস্থি। তাহলে বুঝছোই যে মাথার ভিতরে যে অস্থিটা দেখলা, সেই অস্থির ভিতরে একটা এরকম গর্ত থাকে। এই গর্তের ভিতরে হচ্ছে এরকম পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে এইভাবে থাকে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে হয় গত বছর ভার্সিটিতে মনে হয় আসছে, নাকি মেডিকেলে আসছে, ভুলে গেছি, কোন একটাই আসছে যে পিটুইটারি গ্রন্থি কোন অস্থিতে পাওয়া যায়। তাহলে অ্যান্সার হচ্ছে স্ফেনয়েড। অ্যান্সার কি? স্ফেনয়েড। ফিল করো, ঠিক এভাবেই থাকে, ঠিক এভাবেই থাকে। আর তোমরা যেটা ভাবতেছো এটা কিন্তু এটা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ফেনয়েডে হচ্ছে পিটুইটারি গ্রন্থি পাওয়া যায়। খুবই চমৎকার জিনিস আমরা বুঝে ফেললাম, এই যে এই জায়গাটা আর কি। ওকে, এবার আসা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে? মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে যে আমাদের ফেস বা মুখমণ্ডলে যে হাড্ডিগুলা থাকে সেইগুলারে তোমার বলা হয় মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, তো এই মুখমণ্ডলীয় অস্থিগুলার মধ্যে আমাদের এখন কয়েকটা অস্থির আগে নামগুলা দেখে আমরা একটু পরে বলতেছি কোনটা কি অস্থি। ইনফিরিয়র নেজাল কঙ্কা, প্যালাটাইন, ভোমার, ল্যাক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল। আমি সবগুলোই লিখে দিব, টেনশন করার কারণে আগে একবার দেখো। এটা হচ্ছে মুখমণ্ডলের অস্থি, মানে আমাদের ফেসে থাকে। ওকে, এখন আসো এটা একটু আমরা ফিল করি। হ্যাঁ, এখানে তোমরা ছবি তো দেখতে পাচ্ছ, আমি তারপরও তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে
তোমাদের কোনটা আসলে হচ্ছে যে কোথায় থাকে। আচ্ছা, তো প্রথমে দেখো আমাদের ধরো এটা হচ্ছে আমাদের নাক, তাহলে আমাদের নাকের গোড়ার দিকে যে অস্থিটা থাকে এটাকে বলা হয় নেজাল অস্থি। এই যে নাকের গোড়ায় দুই পাশে দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে এটাকে বলা হয় নেজাল অস্থি। যে এটা হচ্ছে নেজাল অস্থি, দুইটা থাকে হচ্ছে নেজাল অস্থি। এখন নাকের দুই পাশের একটু বাইরের দিকে চোখের ভিতরের দিকে এই পাশে একটা এই পাশে একটা, দুইটা ছোট ছোট অস্থি থাকে, এদেরকে বলা হয় ল্যাক্রিমাল অস্থি। মানে নাকটা এখানে, নাকের দুই পাশে চোখের ভিতরে, আসলে হাত দিতে পারতেছি না বেশি একটা, তোমরা দেখে নাও। এই যে এটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। এবার আসো, এটা হচ্ছে আমাদের নাকের ভিতরের দিকে, মানে আমাদের নাকের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথের ভিতরের দিকে দুই পাশে দুইটা হাড্ডি থাকে, ঠিক আছে? এই পাশে একটা এই পাশে একটা, এই হাড্ডিটার নাম হচ্ছে প্যালাটাইন। এই যে দেখো, এই যে লাল যে পার্টটা নাকের ছিদ্রের ভিতরে, এই পাশে একটা এই পাশে একটা, এই লাল পার্টটা এটা হচ্ছে প্যালাটাইন। এবার আসো হচ্ছে আমাদের নাকের হচ্ছে দুই পাশের যে দেয়ালটা, এই যে এই পাশের দেয়ালটা এই পাশের দেয়ালটা, এই দুই পাশের দেয়াল তৈরি করা হচ্ছে তোমার ইনফিরিয়র নেজাল কঙ্কা। মানে এই যে নাকটা, তাহলে নাকের এই পাশের দেয়াল হচ্ছে একটা ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই পাশের দেয়ালে হচ্ছে আরেকটি ইনফিরিয়র নেজাল কঙ্কা। তাহলে এই যে এই সবুজ পার্টটা ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর আমাদের নাকের ছিদ্র কয়টা? নাকের ছিদ্র হচ্ছে দুইটা, তাহলে সেই দুইটা ছিদ্রের মাঝখানে দেখবা যে একটা দেয়াল থাকে, তাই না? এই যে নাকের ছিদ্রের মাঝখানের যে দেয়ালটা, এই যে মাঝখানের যে দেয়ালটা, সেই দেয়ালটা তৈরি করে হচ্ছে ভোমার। সেই দেয়ালটা কে তৈরি করে? ভোমার। তাহলে বলো তো ভোমার কয়টা থাকবে? এতক্ষণ যা দেখছো সবই কিন্তু জোর অস্থি, কিন্তু ভোমার কিন্তু একটা থাকবে, কারণ ছিদ্র যদি দুইটা হয় এর মাঝখানের দেয়াল তো ভাই একটাই থাকবে, তাই না? এই জন্য ভোমার হচ্ছে একটা, বাকি সবগুলা কিন্তু ডাবল। এবার আসো চোখের নিচে হাত দাও, এগুলো এখন একটু ইজি। দেখো চোখের নিচে হাত দাও, দেখো শক্ত শক্ত বাঁধে, দেখো তো শক্ত শক্ত বাজার কথা, এটাকে বলা হয় জাইগোম্যাটিক অস্থি। এই অস্থিটারে কি বলা হয়? জাইগোম্যাটিক অস্থি। এই যে চোখের নিচে হাত দাও, দেখবা শক্ত, ঠিক আছে? জাইগোম্যাটিক অস্থি, দুই পাশে দুইটা, ঠিক আছে? বুঝতেই পারতেছো, এটাও ডাবল ডাবল থাকবে। এবার গালের এখানে হাত দাও, মানে দাঁতের উপরে, দেখো এখানেও দুইটা শক্ত শক্ত বাজে, এই দুইটা শক্ত শক্ত জিনিসটারে তোমার বলা হয় ম্যাক্সিলা, ঊর্ধ্ব চোয়ালের অস্থি, বা এটাকে বলা হয় ম্যাক্সিলা। এই যে হলুদটা, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিলা। এবার নিচেরটায় হাত দাও, এটা তো বুঝতেই পারতেছো, এবং এটা কিন্তু একটা, নিচেরটায় হাত দাও, এটা হচ্ছে তোমার ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলও থাকে হচ্ছে একটা। তাইলে দেখো মুখমণ্ডলীয় যতগুলো অস্থি আছে এর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুইটা অস্থি পাইলাম যেগুলো হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে এই যে ভোমার, আর একটা এই যে নিম্ন চোয়ালের অস্থি ম্যান্ডিবল। ওই যে একটা অ্যাড আছে না, যে মেন্টোস খাও দিমাক্কা বাত্তি জ্বালাও না কি জানি, ওই যে চাপার জোর বাড়াও না কি জানি একটা অ্যাড ছিল, তো এই তো ম্যান্ডিবল আর হচ্ছে যে মাঝখানে হচ্ছে ভোমার। তাহলে এই দুইটা অস্থি হচ্ছে সিঙ্গেল অস্থি মুখমণ্ডলের, বাকি সবগুলো অস্থি হচ্ছে মিঙ্গেল বা জোর অস্থি। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আসা হচ্ছে আমরা একটু এই জিনিসটারে একটা চমৎকার জিনিস দিয়ে হচ্ছে মনে রাখি। আশা করি বুঝছো, এই ছবিটি একটু ফিল করো তাহলেও বুঝতে পারবা, একবারে সহজ, কোনটা কি সুন্দর করে পাবা। আর আমি এই পিডিএফটা দিয়ে দিব, টেনশন করার কারণে তোমরা নোট করতে পারবা। এবার আসো, দিন দা ডে, অনেকেই দেখছো না দিন দা ডে মুভি